বাংলাদেশ ডিবেট ফেডারেশন না? সুধী দর্শক, আজ 21শে আগস্ট মাস আমাদের শোকের মাস, আমাদের হারানোর মাস। সেই ৭৫ থেকে এই মাসে আমরা হারাতে শুরু করি। প্রতিনিয়ত আমাদেরকে এই হারানো তাড়া করে। ১৯৭৫-এ ১৫ আগস্ট একজনকে হত্যা করা হয়। একজনকে হত্যা করার উদ্দেশ্যে আরো অনেককে হত্যা করা হয়। শুধু কি ব্যক্তিকে হত্যা করা হয়েছে? শুধু কি বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে? বঙ্গবন্ধুকে হত্যা করার পরেও এখনো পর্যন্ত বারবার ওনাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে ৭৫-এ হত্যার পরে তার মরদেহটি সেই টুঙ্গিপাড়ায় পাঠিয়ে দেওয়া হয়। টুঙ্গিপাড়ায় পাঠিয়ে দেওয়া হয় তার নিজের বাড়ি, নিজের জায়গা সে কারণে নয়, টুঙ্গিপাড়াতে পাঠিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর মরদেহ যেন দূরে থাকে, ঢাকা থেকে দূরে থাকে, ইতিহাস থেকে দূরে থাকে, ভূগোল থেকে দূরে থাকে। কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যু হয় না। বঙ্গবন্ধু বেঁচে থাকেন সীমাহীন সময় ধরে। বঙ্গবন্ধুর স্বপ্নের মৃত্যু হয় না। আমরা সেই স্বপ্ন এখনো দেখে চলেছি। সেই স্বপ্ন পথ ধরে বাংলাদেশ এগিয়ে চলেছে। শুধু পথের মধ্যে সেই স্বপ্নগুলো বারবার হোঁচট খেয়েছে। তবুও বঙ্গবন্ধুর স্বপ্ন নিয়ে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শুধু দর্শক, আমরা স্বপ্নতরীর পক্ষ থেকে আপনাদের আগস্টের এই শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন দৃষ্টি চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের প্রধান উপদেষ্টা সাইফ চৌধুরী। সাইফ ভাই, আপনাকে স্বাগত জানাই স্বপ্নতরীর অন্তর্জালের আজকের এই আয়োজনে। আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি এবং বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম জোনের সংগ্রামী সাধারণ সম্পাদক আবৃত্তি শিল্পী অঞ্চল চৌধুরী। অঞ্চলদা, আপনাকে আমাদের স্বপ্নতরীর আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সাহিত্যিক প্রফেসর ডাক্তার নাসরিন আক্তার, বিভাগীয় প্রধান গাইনি ও অবস, সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ। ম্যাডাম, আপনাকে স্বপ্নতরীর অন্তর্জালের এই আয়োজনে আমরা স্বাগত জানাই। আমাদের আজকের আয়োজন
বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের আজকের আয়োজন স্বপ্ন হত্যা করার যে প্রক্রিয়া ৭৫-এ শুরু হয়েছে সেটিকে স্মরণ করে আমরা প্রথমেই সাহেব চৌধুরীর কাছে যাব। সাহেব ভাই, বঙ্গবন্ধু ৭১-এ দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধুর দেশের অর্থনীতি নিয়ে বঙ্গবন্ধুর যে ভাবনা, যে চিন্তা ছিল, আমরা এই বিষয়ে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ প্রণবকে, অসংখ্য ধন্যবাদ আজকের এই একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করার জন্য। আজকের এই আগস্ট মাস আমরা বাঙালির জাতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি একদিকে যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি অন্যদিকে জাতীয় শোক উপলক্ষে আমরা দেখতে পাই 15 আগস্টের পরপর আজ যে দিনটি 21 আগস্ট, এই দুটি দিনেই আমাদের জাতির জন্য একটি কলঙ্কজনক একটি অধ্যায় রচিত হয়েছে। আমি প্রথমত বঙ্গবন্ধু সম্পর্কে আজকে যে আলোচনাটি এসেছিল তার মধ্যে প্রথমে আমি একটু বলি, বঙ্গবন্ধু ছিলেন একজন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে আমরা চিহ্নিত করি, যিনি এই বাঙালির স্বপ্নদ্রষ্টা এবং স্বাধীনতার রূপকার। তিনি শুধু আমাদের এই বাঙালির নয়, ভারতীয় উপমহাদেশের একজন অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। বঙ্গবন্ধু ছিলেন নির্যাতিত, সারাটা জীবন তিনি নির্যাতিত এবং নিপীড়িত মানুষের দাবি আদায়ের লক্ষ্যে তিনি কাজ করেছেন। বঙ্গবন্ধু শুধুমাত্র একটি নাম কিংবা শুধু একটি নামের মধ্যে সীমাবদ্ধ নয়, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, বঙ্গবন্ধু একটি আদর্শ। বঙ্গবন্ধুর জীবন দর্শনে আমরা দেখতে পাই বঙ্গবন্ধুর নামটি পৃথিবীতে যত বেশি উচ্চারিত হয়েছে, জাতিসংঘ অনুযায়ী, তথ্য অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বেশি যে নামটি উচ্চারিত হয়েছে সেটি হচ্ছে বঙ্গবন্ধুর নাম। কারণ আমি প্রথমে শুরুতে একটা বিষয় বলতে চাই, বঙ্গবন্ধুকে আমরা সবসময় কেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসাবে চিহ্নিত করে থাকি। আমি প্রথমে এই ব্যাখ্যার মধ্যে একটু যাই। প্রথমত হচ্ছে বঙ্গবন্ধু তার রাজনৈতিক প্রজ্ঞা, মেধা, দূরদৃষ্টি সম্পূর্ণ এবং দূরদর্শী চিন্তা চেতনা, ত্যাগ, তিতিক্ষা এবং জনসেবা করার মধ্য দিয়ে যে গৌরবময় নেতৃত্বের ইতিহাস গড়েছেন, সেই জন্য বঙ্গবন্ধুকে আমরা বলে থাকি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এই শব্দগুলো কিন্তু অন্য কারো নামের ক্ষেত্রে চয়ন করা হয় না, এটা একমাত্র বঙ্গবন্ধুর ক্ষেত্রে করা হয়। কারণ তিনি শুধুমাত্র বাঙালিকে একটি স্বাধীনতার রূপকার কিংবা একটি মানচিত্র উপহার দিয়েছেন তা কিন্তু নয়, তিনি বাঙালিকে একটি স্বাধীনতা উপহারের পাশাপাশি বাঙালির একটি কঠিনতম একটি বিষয়, যে বিষয়ের দায়িত্ব বঙ্গবন্ধু নিজ কাঁধে নিয়েছিলেন। বঙ্গবন্ধুর জীবন দর্শনে বঙ্গবন্ধু একটি কথা সবসময় বলতেন, সেটি ছিল বঙ্গবন্ধু সারা জীবন সমতা এবং বৈষম্যহীনতার কথা বলে গেছেন। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন দুইটি বিষয় আমাদের এই বাঙালিকে সচেতন হতে হবে। একটি বিষয় ছিল স্বাধীনতা, দ্বিতীয় যে বিষয়টি ছিল অর্থনৈতিক মুক্তি। পৃথিবীতে হয়তো কোনো দেশ অর্থনৈতিকভাবে মুক্ত হতে পারে না, কিন্তু আমার বঙ্গবন্ধু সেই স্বপ্নটি আমাদেরকে দেখিয়েছিলেন। বঙ্গবন্ধু তার জীবন দর্শনে সারাটা জীবন তিনি ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যে আলোচনা এবং যে পর্যালোচনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু যেভাবে করে একটি রাজনীতির সমগ্র বিশ্বের রোড মডেল হিসেবে উপস্থাপিত করেছেন নিজেকে এবং এই বাঙালি জাতিকে, তো বঙ্গবন্ধুর সেই নীতি অনুযায়ী এখনো আমাদের এই বাংলাদেশ পরিচালিত হচ্ছে। আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমি প্রথমেই বঙ্গবন্ধুর কেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সেটির ব্যাখ্যাটি আমি দাঁড় করিয়েছিলাম। এবার আমি দ্বিতীয় একটি ব্যাখ্যা আমি দাঁড় করাতে চাই, সেটি হচ্ছে আমরা কেন বঙ্গবন্ধু এই শব্দটি আমরা প্রয়োগ করছি ওনার নামের ক্ষেত্রে। আমার মনে হয় এই প্রজন্মে কারো কাছে যদি জিজ্ঞাসা করা হয় শেখ মুজিবুর রহমান সম্পর্কে, তারা তত না বেশি পরিমাণ জানবে, বঙ্গবন্ধু শব্দটি যদি বলার সঙ্গে সঙ্গে তারা হয়তোবা সে বিষয়টি নিয়ে আরো বেশি বলতে পারে, কারণ বঙ্গবন্ধু শব্দটি ওদের কাছে এখন অনেক বেশি পরিচিত একটি হয়ে গেছে। আমি সে বিষয়টি একটু বলি। বাঙালির শত বছরের ক্লান্তি কিংবা হাজার বছরের ক্লান্তি কিংবা পরাধীনতার যে শিকল ছিল, সে শিকল থেকে মুক্তি পেয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক
একটি দেশের জন্ম দিয়েছেন এই জাতির পিতা, তিনিই হয়েছেন আমার বঙ্গের বন্ধু। এই বঙ্গের বন্ধু বলেই বাঙালির আপন স্বজন এবং জাতিসত্তা ভাবে বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই হচ্ছে বাংলাদেশ। ঠিক তেমনি বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং স্বাধীনতা, এই তিনটি একই সূত্রে গাঁথা। সেজন্য আমরা বঙ্গবন্ধুর নামের সঙ্গে বঙ্গবন্ধু কথাটি যথার্থ ধরনের খুঁজে পাই। তো আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমি একটি বিষয় বলি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে আমরা তার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং আজকে গভীর শোকাহত দিনে আমরা শোকাহত চিত্তে এবং শ্রদ্ধা বলে স্মরণ করছি বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজলুন্নেসা মুজিব এবং তার 3 সন্তান শেখ কামাল, শেখ জামাল এবং শিশুপুত্র শেখ রাসেল সহ শহীদদের প্রতি, যারা 1975 সালের 15ই আগস্ট স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে ঘাতক চক্রের হাতে শাহাদাত বরণ করেছিলেন। 15ই আগস্ট জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। আমরা সারাটা জীবন যদি বঙ্গবন্ধুর গুণ কীর্তন কিংবা আমরা যদি এক সাগর রক্ত যদি বঙ্গবন্ধুর জন্য বিনিময় করি, তাও আমরা কখনোই এই বাঙালি বঙ্গবন্ধুর ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। আমি আমার কথার এবার মূল প্রেক্ষাপটে যাই। আজকের এই দিনটিও আমাদের জন্য খুব একটি কলঙ্কজিত অধ্যায়। সেটি হচ্ছে 21 আগস্ট, যে দিনটি বঙ্গবন্ধুর পরিবারের 2 জন মাত্র ব্যক্তি যারা বিদেশে অবস্থান ছিলেন বলে হয়তো আজকে এই রাষ্ট্রকে পরিচালনা করার একটি সুদৃঢ় দায়িত্ব পেয়েছেন। তিনি আমাদের জননেত্রী শেখ হাসিনা। এই প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনার উপর 19 বার তাকে বিভিন্নভাবে হামলা করা হয়েছে এবং প্রতিটি হামলার পেছনে 65 থেকে 70 জনের মতো সেদিন নিহত হয়েছে বিভিন্নভাবে। সেটা শুধুমাত্র সরকার প্রধান যারাই ছিলেন তাদের প্রত্যেকের আমলেই প্রধানমন্ত্রীর উপর, বর্তমান প্রধানমন্ত্রীর উপর হামলা হয়েছিল। আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বর্বরচিত হামলাগুলোর নিন্দা জ্ঞাপন করছি। আমি আজকে যে বিষয়টি আমাকে আলোকপাত করার জন্য বলা হয়েছে, বঙ্গবন্ধুর, আমি প্রথমেই শুরুতে বলেছিলাম 2টি উদ্দেশ্য ছিল। একটি উদ্দেশ্য ছিল এই জাতিকে মুক্তি করা এবং মুক্তি দেওয়া, তার মানে হচ্ছে একটি স্বাধীনতা অর্জন করা। বঙ্গবন্ধুর আরেকটি ছিল হত দরিদ্র মানুষগুলোকে তিনি দরিদ্রতার শিকল থেকে মুক্ত করা, অর্থনৈতিক যাকে আমরা মুক্তি বলে থাকি। কিন্তু বঙ্গবন্ধুর প্রথম যে দর্শন, প্রথম যে আদর্শ, সেটি বঙ্গবন্ধু জীবন দর্শনে উনি সমাপ্ত করেছেন। একটি স্বাধীন পতাকা, একটি স্বাধীন রাষ্ট্র, একটি সোনার বাংলা উপহার দিতে পেরেছে। কিন্তু দ্বিতীয় যে ধাপটি নিয়ে বঙ্গবন্ধু সংগ্রাম শুরু করেছিলেন, সেই সংগ্রামের মূল পর্বে আমি একটি বিষয় আবারও পুনরাবৃত্তি করতে চাই। সেটি ছিল সারা জীবন উনি সমতা বা বৈষম্যহীনতার কথা বলেছিলেন। বঙ্গবন্ধুর কর্মকাণ্ডকে গতিশীল করার জন্য যোগ্য মানুষগুলিকে উনি বেছে নিতে পেরেছিলেন। আমাদের 1971 সালে যখন বাংলাদেশের 16ই ডিসেম্বরের পরবর্তী সময় বঙ্গবন্ধুই বাংলাদেশকে একটি অর্থনৈতিক দর্শনের প্রবক্তা এবং নতুন একটি রাষ্ট্রের সংবিধানের প্রবক্তা হিসেবে চিহ্নিত করে থাকি। আমরা দেখতে পেয়েছিলাম 1971 সালে যখন সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়, তখন অর্থনীতির পুনর্বাসন করার জন্য বঙ্গবন্ধু ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু সেই সময়টাতে প্রশাসনিক ভাবে কোনো কিছুরই ভিত্তি ছিল না। কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে সম্ভব হয়েছিল এই বাঙালির সেই সময়টা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার, এবং দায়িত্ব নেওয়ার পর থেকে বঙ্গবন্ধু কোনোটা দিন, একটি সময়, একটি দিন তিনি পরিশ্রম না করে কিংবা জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা না করে কিংবা কোনো একটা কিছু সময় কাজের পেছনে ব্যয় না করে উনি কখনোই নিরলস ভাবে সময় নষ্ট করেননি। কিন্তু এই হতভাগ্য জাতি, আমরা বঙ্গবন্ধু সম্পর্কে আমাদের এই প্রজন্ম যারা 1971 কিংবা 1975 পরবর্তী সময় যাদের জন্ম হয়েছে, তারা সঠিক ইতিহাস কিছুই পায়নি। তারা ভুল তথ্য এবং ভুল ইতিহাসগুলো নিয়েই আমরা কিন্তু বড় হয়েছি। আমরা পরবর্তী সময় যখন আমরা বঙ্গবন্ধুর আদর্শের বিভিন্ন সংগঠনগুলো আমরা করেছিলাম, যেমন আমি শাপলাকুড়ির আসর করতাম, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল মনি ভাইয়ের সংগঠন ছিল। এই সংগঠনের মধ্য দিয়ে, যিনি বাংলার বাণীর প্রতিষ্ঠাতা ছিলেন, মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধুর আদর্শের চর্চাটাকে আমরা চেষ্টা করেছিলাম নিজের অন্তরে ধারণ করার জন্য এবং আগামী প্রজন্মকে সেটি পরিচালিত করার জন্য। আমরা দেখতে পেয়েছিলাম সে সময়টাতে বাংলাদেশের একটি
দরিদ্র রাষ্ট্রের মধ্যে যখন বঙ্গবন্ধু দায়িত্ব নিয়েছিলেন, সে সময় দায়িত্ব নেওয়ার পর বঙ্গবন্ধু প্রথমত যে কাজটি করেছিলেন সেটি ছিল বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষকে তার দুবেলা দুমুঠো খাদ্যের নিরাপত্তা দেওয়ার জন্য উনি প্রথমত টিসিবি নামক একটি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ সৃষ্টি করেছেন। এটি কেন উনি সৃষ্টি করেছেন? এটি সৃষ্টি করার পেছনে মূল উদ্দেশ্য ছিল আমাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্য সামগ্রীগুলো যখন ঘাটতি দেখা দিয়েছিল, তখন বঙ্গবন্ধু সেগুলো বিদেশ থেকে খাদ্যদ্রব্য, চিনি, ভোজ্য তেল, কেরোসিন, নিত্য প্রয়োজনীয় সেই যে সমস্ত জিনিসগুলো আমাদের দরকার নিত্যদিনে, সে সমস্ত জিনিসগুলো উনি টিসিবির মাধ্যমে আমদানি করেছিলেন। এবার বঙ্গবন্ধুর আরেকটি সেই মূলনীতির মধ্যে আরেকটি বিষয় সে সময় আমরা সংযুক্ত করি, সেটি ছিল সেই সময় সেই বিষয়গুলো বিদেশ থেকে আমদানি করে বঙ্গবন্ধু আবার সেগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য আরেকটি সংগঠন গঠন করেছিলেন। সেটি ছিল কনজিউমার সারপ্রাইজ কর্পোরেশন নামে আরেকটি সংগঠন প্রতিষ্ঠা করে, এবং এই সংগঠনের মাধ্যমে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো স্বল্প মূল্যে জনগণের কাছে পৌঁছে নেওয়ার দায়িত্ব নিয়েছিলেন। এই সময়টাতে যদি বঙ্গবন্ধু এই কাজটুকুন যদি না করতেন, তাহলে বাংলাদেশে একটি ব্যাপক দুর্ভিক্ষ শুরু হতো, এবং এই দুর্ভিক্ষের হাত থেকে বঙ্গবন্ধু সে সময় বাঙালিকে আমাদেরকে বাঁচিয়েছিলেন। এটি ছিল বঙ্গবন্ধুর একটি দূরদৃষ্টি সম্পন্ন একটি চিন্তা চেতনার যে বহিঃপ্রকাশ আমরা বলি, সেটি ছিল এখানেই। সে পাশাপাশি আমরা একটা জিনিস লক্ষ্য করি, সেই সময়টাতে পাকিস্তানি বাহিনীরা পুরো বাংলাদেশকে একটা ধ্বংসের লীলায় পরিণত করেছিলেন, কিন্তু বঙ্গবন্ধু দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের পুলিশ বাহিনী, বিডিআর, সামরিক বাহিনী এবং এইভাবে করে করে ধাপে ধাপে সমগ্র প্রশাসনিক ভাবে যোগ্য ব্যক্তিদেরকে যোগ্য জায়গায় তিনি বসিয়ে তাদের কাছ থেকে খুব দ্রুত গতিতে কাজ আদায়ের চেষ্টা করেছিলেন। বাংলাদেশের সেই সময়টাতে অর্থনৈতিক ব্যবস্থাকে সচল করার জন্য বঙ্গবন্ধুই প্রথম বাংলাদেশ ব্যাংক স্থাপন করেন, এবং ব্যাংকিং ব্যবস্থা স্থাপন করেছেন বলেই পৃথিবীতে কূটনীতিক ভাবে শুধুমাত্র ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে না, কূটনীতিক ভাবেও বঙ্গবন্ধু কিন্তু একজন সফল রাষ্ট্রনায়ক বলা চলে। কারণ সে সময় বঙ্গবন্ধুর আমলে শুধু অর্থনীতির পাশাপাশি বঙ্গবন্ধু তার কূটনীতিকের মাধ্যমে 140টি রাষ্ট্রের যে স্বীকৃতি আদায় বাংলাদেশকে, সেটা বঙ্গবন্ধুর আমলেই কিন্তু সম্ভব হয়েছে। তো বঙ্গবন্ধু এখানে কিন্তু আরো বেশ কিছু তিনি কাজ করেছেন, যেমন বাংলাদেশের নৌবন্দর, সমুদ্র বন্দর, রাস্তাঘাট, রেল, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা এইগুলো পুনর্বাসন করেছিলেন। শুধু পুনর্বাসন করেছিলেন তা কিন্তু নয়, বাংলাদেশের আরেকটি মানে যুগান্তকারী কাজ করেছিলেন, সেটি ছিল শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের জন্য উনি রাষ্ট্রীয় ভাতা চালু করেছিলেন। এই রাষ্ট্রীয় ভাতা চালু করার পাশাপাশি বঙ্গবন্ধু সেই সময় যে কার্যক্রমগুলো নিয়েছিলেন সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই জাতির জন্য একটি মাইল ফলক হিসেবে দেখা দিবে। বঙ্গবন্ধু শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে না, বঙ্গবন্ধু শিক্ষানীতি, বঙ্গবন্ধু তার পররাষ্ট্রনীতি, সমগ্র নীতির ক্ষেত্রে বঙ্গবন্ধু যে সমস্ত কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছেন, যার ভিত্তি রচনা করে গেছেন কিন্তু বঙ্গবন্ধু। সেই ভিত্তির উপর রচনা করতে গিয়েই বাংলাদেশের আমরা আজ বাংলাদেশ বিশ্বের কাছে রোড মডেল হিসেবে যে উপস্থাপিত হচ্ছি, সকল ক্ষেত্রে আমরা যে সফলতার অগ্রগামী হিসেবে অগ্রসর হচ্ছি, সেটা কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নই ছিল, এবং সেই স্বপ্ন থেকেই আজ বাংলাদেশের এই অবস্থান। আমি আবার একটু পরে কথা বলবো, আমি সঞ্চালককে একটু ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ 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 ধন্যবাদ সাইদ ভাই। এর ক্ষেত্রে আমি আরেকটা ঘটনা বলি। গতকাল আমি একজনের সাথে কথা বলছিলাম, তিনি হচ্ছেন শাহ বদিউল আলম, বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ সহযোদ্ধা, চট্টগ্রামে থাকতেন। বঙ্গবন্ধু স্বাধীন হওয়ার পরে, মানে দেশ স্বাধীনের পরে 74-75 সালের দিকে ওনার সাথে যখন বঙ্গবন্ধু কথা বলছেন, বঙ্গবন্ধু ওনাকে কাছে ডেকে বললেন যে চট্টগ্রামে কেউ যদি দুর্নীতি যারা করছে, কালোবাজারি যারা করছে, যারা দ্রব্যমূল্য মজুত রেখে দাম বাড়াচ্ছে, তাদের তালিকা আমাকে দিবি। এবং বঙ্গবন্ধু তখন একজন মাঠ পর্যায়ে যারা কাজ করতেন, যারা রাজনৈতিক কর্মী ছিলেন, সে যে তাদের মাধ্যমে এগুলো সংগ্রহ করতেন এবং দুর্নীতিটাকে বন্ধ করার চেষ্টাও উনি করেছেন, কিন্তু পরবর্তীতে তো আমরা তাকে হারালাম। ধন্যবাদ জানাই সাইদ ভাই আপনাকে। এবার আমরা যে মানুষের কাছে আসব, আমরা তাদের ব্যাপারে আমাদের কিছু
পর্যবেক্ষণ আছে। পর্যবেক্ষণটা হচ্ছে এরকম যে আমাদের সৃষ্টিকর্তার পরে আমরা তাদেরকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। তারা হচ্ছেন ডাক্তার, তারা চিকিৎসক, তারা সমাজের, দেশের সেবক, তারা মানুষের সেবক। তারা আমাদের মাঝে উপস্থিত আছেন সাহিত্যিক প্রফেসর ডাক্তার নাসরিন আক্তার। আপা, আমরা আপনার কথা শুনতে চাই। আপা, আপনার এটা মিউটটা একটু আনমিউট করে রাখেন। হ্যাঁ আপা, শুনতে পাচ্ছেন ধন্যবাদ। আপনি? জি জি শুনতে পাচ্ছি। আপা আমরা আমাকে হ্যাঁ শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে, শোনা যাচ্ছে। আমরা আপনার কাছে আচ্ছা। বঙ্গবন্ধু সম্পর্কে একটু শুনতে চাই আপা। ধন্যবাদ প্রণব চৌধুরী, মডারেটর। এখানে এসে অনেককে দেখতে পাচ্ছি, নতুন করে পরিচিত হলাম, ভালো লাগলো। প্রথম আলোচকের কথা শুনে খুবই ভালো লেগেছে। সবসময় এরকম আসলে শুনতে চাই, শোনার ইচ্ছাও থাকে। আমি তো আর ওনাদের মতো অত ভালো বক্তা না, তবে কথা শুনতে খুবই ভালো লাগে। ছোটবেলার কথা বলি, যখন আমরা ছোট ছিলাম, আমরা আসলে আমাদের পরিবারটাই ছিল আওয়ামী ঘরানার। আমি কিছু দাবি করছি না, সাধারণভাবে বলছি। বড় কোনো নেতা ছিলেন না আমার বাবা, আমার মা, আমার ভাই, আমি সবার ছোট ছিলাম। কিন্তু সারাক্ষণই ঘরে বঙ্গবন্ধু চর্চা হতো। আমার বাবা খুবই সাধারণ মানুষ ছিলেন, টিচার ছিলেন, ইংলিশ পড়াতেন ছেলে মেয়েদেরকে। উনি এই ৭ই মার্চে, আমার জন্ম ৬৭ সালে, কাজে আমার বয়স তখন খুব বেশি ছিল না, অত কিছু আমার মনে টনে নাই। আব্বুর কাছে সবসময় গল্প শুনতাম। বাঁশের লাঠি হাতে নিয়ে, আমার বাড়ি কিন্তু চাঁদপুর, আমি সিলেটে থাকি, এখানে আমার শ্বশুর বাড়ি এবং কর্মক্ষেত্র। এখানে সিলেট এই কলেজে, সিলেট ওসমানী মেডিকেল কলেজে আমি পড়েছি, এখানে কিন্তু আমার মূল বাড়ি চাঁদপুর। আমরা সেই নদী অঞ্চলের মানুষ। বাঁশের লাঠি হাতে আমার বাবা প্রেস কোর্স ময়দানে গিয়েছিলেন, কিন্তু এমন না যে উনি খুব বড় কোনো নেতা, বড় কোনো পদে। আমার মা ফরেজগার মানুষ, গুনগুন করে বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইতেন। আমার ভাই বোনেরা ওনাদের চেতনা চিত্তে, গল্পে, এগুলোই আমাদের আলোচনার বিষয়বস্তু প্রায় বঙ্গবন্ধু হয়ে উঠতো। তো ওই যে বললাম, আমরা কেউ কেটা কোনো ধরনের বড় কোনো পদবি, বড় কিচ্ছুতে ছিলাম না, কিন্তু এরকম একটা বলয়ে বড় হয়ে এসেছি। তার পরবর্তীতে যখন একটু বড় হলাম কলেজ জীবনে, তখন আস্তে আস্তে রাজনীতির সাথে একটু একটু করে জড়িত হতে শুরু করলাম, এবং মেডিকেল কলেজ জীবনে এসে মোটামুটি ভালোভাবে জড়িত হয়ে গেছি। এই স্বপ্নতরীর গ্রুপে অনেকে আমাকে চিনে, আমাদের মেডিকেলে যারা পড়ে গেছেন ওদের অনেককে দেখতে পাই, এরা আমাকে সেই হিসাবে জানে। অ্যাক্টিভ রাজনীতিতে জড়িত হয়েছে, বিশেষ করে মেডিকেল কলেজে এসে। এ হলো আর কি। এই যে হিসাবে আমার অত বেশি রাজনৈতিক প্রজ্ঞা নেই। ওই যে বললাম, পারিবারিক আবহে যা কিছু এসেছি, শিখে এসেছি, দেখে এসেছি, সেটা মনের মধ্যে ছোটবেলা থেকে গেঁথে গেছে। নতুন করে কোনো কিছু আর মানে নতুন গাথার নাই, অন্তত বঙ্গবন্ধু সম্বন্ধে। হ্যাঁ, ওনার কন্যা বা ওনার পরবর্তী যেগুলো আমরা আস্তে আস্তে জানতে পেরেছি, আলোচনার মধ্যে জানি, এগুলো নতুন। কিন্তু সেই যে মূলের, যে মাটির মানুষ, নদীর মানুষ, মাটির মানুষ, মুজিবুর রহমান, বঙ্গবন্ধু, জাতির পিতা, এই টার্মগুলোর, এই শব্দগুলোর সাথে আগে যেমন পরিচিত ছিলাম, সেই পরিচিতিটা ছোটবেলায় মাথায় গেঁথে গেছে। সেজন্য ওনার কথা মনে হলে মানে শ্রদ্ধা অবনত হয়ে আসে। এই মানুষ যদি দুনিয়াতে না আসতেন, এই বাংলাদেশে জন্মগ্রহণ না করতেন, আজকে এই যে বসে আমরা ভালো মন্দ কথাবার্তা বলতেছি, একজন একজনকে দেখতে পাচ্ছি, কোনোদিনও সম্ভব হতো না। এই যে আমি আজকে ডাক্তার, এক নাসরিন আক্তার, আপনারা চিনতেছেন, দেখতেছেন, কোনোদিনও সম্ভব হতো না। আমি আশাও করি না যে আমি মেডিকেলে পড়ারও সুযোগ পেতাম কিনা, আমি যথেষ্ট সন্দেহ করি। হয়তো পূর্ব পাকিস্তান থেকে হাতে গোনা একজন দুজন খুব বেশি মেরিটোরিয়াস হলে যুদ্ধ করে গিয়ে হয়তো ওখানে পড়া লাগতো। সে যেরকম 1970 সালে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও আমাদেরকে শেখ মুজিবের হাতে পাওয়ার দেওয়া হচ্ছিল না। ঠিক এভাবেই দেখা যেত, আমি যতই মেধাবী হই না কেন, আমি গিয়ে ঠিকই মেডিকেলে পড়ার সুযোগ পেতাম না। এটা আমার নিজের একদম নিজের জীবন দিয়ে বলবো। কোনোদিনই আমি ডাক্তার হইতে পারতাম না, মনে হয় না। কারণ ওই যে বললাম, আমি ওরকম না, ওরকম কেউ কেটা না। আমি হয়তো আমরা বিদ্রোহ করতে পারি, কথা বলতে পারি, ওইভাবে অতখানি হয়তো সামনে আসতে পারতাম না, জানি না কোন যোগ্যতা বলে পড়তে পারতাম, হয়তো পারতামই না। একইভাবে এই যে বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশকে মানুষ এক চিনে শেখ মুজিব দিয়ে, দ্বিতীয়বার চিনেছেন শেখ হাসিনাকে দিয়ে, এবং
শেখ হাসিনার এই কূটনীতির কারণ হলো মানুষে বলে না এই ক্রিকেট, আমি ক্রিকেট সাথে আমার খুব ভালো লাগে, অত আমি বোদ্ধা নই। এই ক্রিকেট খেলা আমাদের দেশে কিভাবে জনপ্রিয় এবং আজকে কিভাবে আমরা 10টা দলের ভিতরে একটা দল হয়েছে আমার খুব ভালোভাবে জানা। তখন আমি ছোট ছিলাম না, তখন আমি বড়ই ছিলাম। এই শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নেত্রী, ওনার কারণে আজকে আমরা ক্রিকেট খেলায় আমাদের ছেলেরা মাঠে রং ছড়াচ্ছে, আমাদের মনের রং ছড়াচ্ছে, মাঠে রং ছড়াচ্ছে। শুধুমাত্র এটা শুরু হয়েছে, এক হলো জাতির পিতা দেশকে স্বাধীন করেছেন, দ্বিতীয় হলো ওনার সুযোগ্য কন্যা, এগুলো উদাহরণ দিচ্ছি আমি, দেশের উদাহরণ দিয়ে যাচ্ছি। ওনার সুযোগ্য কন্যার কারণেই আমাদের ছেলেরা এখন মাঠ কাঁপাচ্ছে ক্রিকেটে। আমরা ঋদ্ধ হচ্ছি, আমরা আনন্দিত হচ্ছি, আমরা হারলে কেঁদে ফেলি, জিতলে আনন্দে বুক ভাসাই, সবকিছু আমরা করতেছি ওনার জন্য। এগুলো হলো আমার এক একটা উদাহরণ দিচ্ছি জাস্ট। একসাথে আসলে এত বড় ব্যক্তিত্ব, ওনাকে একত্রে করে কথা বলার মতো অতটুকু যোগ্যতা হয়তো আমার নাই, যে একটা খালি আমি উদাহরণ দিয়ে যাচ্ছি। তারপর হলো উচ্চশিক্ষা। আমি বলছি, শোনানোর জন্য বলছি না, গাইনিতে ডিপ্লোমা এবং এফসিপিএস করা, এই যে উচ্চশিক্ষা আমার মতো সন্তানের, বঙ্গ সন্তানের কপালে কখনো হতো না। হয়তো যদিও কোনোভাবে যদি আমি খুব বেশি মেধাবী হই, এমবিবিএস একটা কিছু হয়তো পাশ করতে পারতাম, যদি না আমার দেশ স্বাধীন হতো, কিন্তু এই উচ্চশিক্ষা সম্ভব হতো না। শেখ মুজিব কি করলেন, এই যুদ্ধ পরবর্তী দেশে যেখানে নাই খাই কি করি কি মারি, কে কারে নেয় কে কারটা নিয়ে যায়, একটা তছনছ একটা অবস্থা, সেই সময় উনি চিন্তা করেছেন যে আমার দেশে সুযোগ্য ডাক্তার তৈরি হতে হবে, চিকিৎসক তৈরি হতে হবে। সেই 71 সালে পরে খুব দ্রুতই 71-72 সালে এই সময়টার মাঝেই উনি শাহবাগ হোটেলকে আইপিজিএম এর পরিণত করেন, মানে পিজি হাসপাতাল যেটা আমরা বলি, এখন আমরা বিএসএমইউ হিসেবে জানি। উনি বিসিপিএস গঠন করেন, যেখান থেকে আমি এফসিপিএস ডিগ্রি অর্জন করেছি। বিসিপিএস গঠন করে গিয়েছেন। একটা জিনিস লক্ষ্য করবেন, আমি আমার ডাক্তারি লাইনে একটু কথা বলি, স্বাস্থ্য খাতের যে বড় বড় পোস্টগুলো রাজনৈতিক পোস্ট না, যেমন বিএমডিসির প্রধান, বঙ্গবন্ধুর ভার্সিটির প্রধান, এনারা ম্যাক্সিমামই কিন্তু বিসিপিএস এর মানুষ। এখন ডিজি হেলথ যে নতুন আসছেন আমাদের খুরশিদ আলম স্যার, ইনিও বিসিপিএস এর মানুষ। এই বিসিপিএস এ আমাদেরকে এফসিপিএস ডিগ্রিটা দিয়েছে। এটা কিন্তু বঙ্গবন্ধু সেই সময়, সেই যুদ্ধোত্তর পর্বে যেখানে অনেক কিছুই একটু মানে তছনছ থাকবেই, যুদ্ধ বিধ্বস্ত দেশে যা থাকে তাই থাকবে, এখানে এটা ধরে সোনার বাংলা হবে না। কিন্তু ওই যে উনি বলে গেলেন ব্যাংকের কথা, উনি বলে গেলেন যেমন অর্থনীতি সেক্টরের কথা, উনি তখন কিন্তু সব সেক্টরের কথাই চিন্তা করেছেন। উনি হেলথ সেক্টরের কথা চিন্তা করে, কত আগের ঘটনা দেখেন, কত আগের, সেই সময় উনি চিন্তা করে গেছেন শুধু এমবিবিএস না, এখন তো আমার দেশ স্বাধীন হয়েছে, আমার দেশে এখানেই ডাক্তার তৈরি হবে, আমার দেশে এখানেই পোস্ট গ্রাজুয়েট বড় বড় ডাক্তার তৈরি হবে, খালি বিলাত গিয়ে আর এই দেশে সেই দেশে গিয়ে ডিগ্রি অর্জন করা লাগবে না। সেই মানসে সেই চিন্তা রেখে উনি পিজি হাসপাতাল এবং আমাদের বিসিপিএস, যেটা থেকে আমরা অনেকেই খুবই সম্মানজনক একটা প্রতিষ্ঠান, সেটা তৈরি করে গেছেন। আমরা কিভাবে ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাবো, আসলে কোনোভাবেই যেই ভাষাই বলি না কেন একটু হলো কম পড়ে যাবে, আমাদের ভাষা নেই ওনার কাছে কৃতজ্ঞতা জানানোর। আর যদি এই মানুষটা তার জীবনের অর্ধেক, তার জীবন যৌবন বলতে যা বোঝায় একটা মানুষের, অর্ধেকেরও বেশি সময় উনি কাটিয়েছেন জেলে। কি জন্য, কার জন্য? শুধুমাত্র শোষিতের পক্ষে কথা বলার জন্য, দেশকে স্বাধীন করার জন্য। উনি দেখছেন যে এদেশের আমাদের পূর্ব পাকিস্তানের উৎপন্ন সমস্ত মালামাল চলে যায় পশ্চিম পাকিস্তানে, আমাদের এখানে মানুষ বুকা নাঙ্গা হয়ে মরে, আমাদের সমস্ত কিছু সব শিল্প কারখানা গড়ে উঠতেছিল পশ্চিম পাকিস্তানে। আমরা এখানে ভোটে জয়ী হয়ে আমাদেরকে ক্ষমতা দিচ্ছেন, আমরা যাই সবকিছুই আমাদেরকে কিছু করতে দিচ্ছে না। সেখন ওই ক্রিকেটের কথা আবারও বলি, তখনকার ক্রিকেট টিমে কয়জন ছিল পূর্ব পাকিস্তানের? আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা একটু আনসার করেন, কয়জন ছিল? একজনও ছিল না। একজন মনে হয় রকিবুল হাসান বা কেউ, রকিবুল হাসান মনে হয় একজন কোনো মতে ঢুকতে পারছেন, আর কেউ এরকম পারে নাই। সেই তখন এইরকম যে শোষণ বঞ্চনা শুরু হয়ে গেল, এবং শেখ মুজিবের রক্তে সবসময় শোষিতের জন্য আন্দোলন বয়ে বেড়াতো। উনি বড় বড় রাজনীতিবিদদের সংস্পর্শে এসেছিলেন, তখনই হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ওনার রাজনৈতিক প্রজ্ঞা ছিল ব্যাপক। উনি কলকাতা থেকে পড়ে আসার পর ঢাকা ভার্সিটিতে ওনাকে পড়তে দিলেন না, ওনার বাবার ইচ্ছা ছিল উনি একজন আইনজীবী হোক, ওনাকে ঢাকা ভার্সিটিতে ঢুকতেই দেয় না, পড়তেই দিল না। তাতে কি হয়েছে? আমাদের সেই আইনজীবী শেখ মুজিবের দরকার নাই, আমাদের সেই এমএ পাস, সিএ পাস, আরো বড় বড় পাস শেখ মুজিবের দরকার নাই,
আমাদের মাটির মানুষ শেখ মুজিবের দরকার। সে যতটুকু পড়াশোনা করেছে, যতটুকু প্রজ্ঞা অর্জন করেছে, আমরা তো 100 বছর পড়াশোনা করে এটা অর্জন করতে পারতাম না। সারা জীবন জেলে খেটে তার স্ত্রী, পুত্র, কন্যা এদেরকে বাসায় ফেলে ফেলে উনি জীবনটাই কাটিয়েছেন জেলে জেলে। তারপরে আসলো সেই সুযোগ, যখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, এটাকে সুযোগ বলবো কিনা জানি না, দেওয়ালে পিঠ ঠেকার সময়টা হলো সেই 71 সালে আমাদের সেই মুক্তিযুদ্ধের নামা। এবং এই যুদ্ধের বীজটা বপন করে দিয়েছেন, যুদ্ধের যে শক্তি সেটা বাঙালির মানসপটে এঁকে দিয়েছেন 7ই মার্চ। লোকে বলে, আমাদের স্যার ম্যাডামরা বা অন্যরা যারা সিনিয়র আছেন ওনারা বলে যে 7ই মার্চের ভাষণের পরে সব বাঙালি ভাষণ দিতে পারে। বাঙালির মনের ভিতরে একটা সাহস, শুধু বাঙালির মনের ভিতরে সাহসের বীজ বপন করা হয়েছে সেই 7ই মার্চে। এটা করেছেন এই জন্য উনি জাতির পিতা, সন্তানের মতো আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, আমাদের ভিতর সাহস জুগিয়ে গিয়েছেন। এখন বাঙালি কোনো কিছুতে ভয় পায় না। এক তর্জনী উঠিয়ে উনি যে ভাষণ দিয়ে গেছিলেন, এখন সবাই ওটা মনে করে করে নিজের মনের মধ্যে থেকে উদ্দীপ্ত হয়। এই যে কোভিড ক্রাইসিস যাচ্ছে, আমরা কেউ ভয় পাচ্ছি? মোটেও না। কিভাবে ছোট ছোট ইন্টার্ন ডাক্তার, মিড লেভেল অল্প বয়সী ছেলেরা রাত দিন পড়ে ডিউটি করতেছে, কোনো মানে এত চোখের সামনে অনেকে মারাও যাচ্ছে, কোনো ভয় না, অকুত ভয়। দেশকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে, চোখে যেটা দেখতেছি সেটাই বলছি। আমি তো একটা হাসপাতালে খুব ভালোভাবে জড়িত, একটা বিভাগ আমার উপরে, তারা সেবা দিয়ে যাচ্ছে। এই যে এটা জন্মই নিয়েছে সেই 7ই মার্চে, ওই 7ই মার্চেরই সেই উদ্দীপনায় আমরা যুদ্ধ করতে শিখেছি, আমরা যুদ্ধ করে আমরা জয়ী হয়েছি। এরকম যুদ্ধ বিশ্বের কোথাও ঘটে নাই। 9 মাস যুদ্ধে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি, কিন্তু এই 9 মাসে আমাদের অনেক দিতে হয়েছে। আমাদের মা বোনকে কি ধরনের অত্যাচার করেছিল, পৃথিবীতে এই ধরনের কোনো ইতিহাস নেই। আমাদেরকে জাতিগতভাবে শূন্য করতে চেয়েছিল, আমাদেরকে বলতো তারা হিন্দু, আমরা মুসলিম না, এরকম ভাবে আমাদের সাথে আচরণ করা হয়েছিল। আমাদের মা বোন, এটা কি ধরনের আচরণ হলো? মা বোনদেরকে ধরে ধরে নিয়ে সমস্ত কাপড় খুলে ফেলে চুল চুল দিয়ে জানালার রেলিং এর সাথে, গ্রিলের সাথে বেঁধে রাখা, ফ্যানের সাথে বেঁধে রাখা, এটা কি ধরনের অত্যাচার? এটা কোন মানুষ করতে পারে? এগুলো কোনো মানুষের কাজ, পশু করে না। আমি মানুষ আপার কথার সঙ্গে একটি বিষয় আমি খুব সম্পৃক্ত করতে চাই। যে কথাটি আপা খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছিলেন। এই জাতি যে সবার যে কথা বলার যে একটা স্পিরিট, সবাইকে যে তার শিক্ষানীতি, তার পরিকল্পনা নীতি, তার পররাষ্ট্র নীতি, সমস্ত কিছু বঙ্গবন্ধু সে সময় কিন্তু 72 সংবিধানের মধ্যে সবকিছু সম্পৃক্ত করেছিলেন। যার কারণে আমরা কিন্তু বারবার বলে থাকি বঙ্গবন্ধুই এমন একজন ব্যক্তি যিনি অর্থনৈতিক দর্শনের প্রবক্তা এবং নতুন রাষ্ট্রের একটি সংবিধানের প্রবক্তা। এই যে আপাটি কথাটি বলেছিলেন, আজকে আপা হয়তো ডাক্তার, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা অধ্যাপক, বিভিন্ন প্রফেসর যাদেরকে আমরা গবেষণা কাজে এখন দেখতে পাচ্ছি, যারা পিএইচডি করে এসে বাংলাদেশের জন্য কাজ করছেন, এই নীতিগুলো সকল কিছুই কিন্তু সব সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর প্রজ্ঞা, মেধা এবং দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতির কারণে। যার কারণে আপা একটা বিষয় আপনি হয়তো খেয়াল করবেন, বঙ্গবন্ধু তার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করত খুব ধৈর্য, সাহস এবং সফল নেতৃত্বের প্রতিফলন ঘটতো তার এই ধৈর্য এবং সাহসিকতার মধ্য দিয়ে। বঙ্গবন্ধু একটা বিষয় আমি খুব খেয়াল করেছি, পৃথিবীর রাষ্ট্রনায়ক যারা ছিল, বঙ্গবন্ধুর মতো এত সাদামাটা এবং বঙ্গবন্ধুর মতো এত সহজ সরল পৃথিবীতে আর দ্বিতীয় কেউ আছে কিনা আমি আমার জানা নেই। কারণ এত সিম্পল একটি জীবন প্রবাহকে উনি উনার পরিবারকে এবং উনি নিজেই সেই এত স্বাভাবিক জীবন, এত সহজ সরল জীবন, মানে বাংলাদেশের একটি টাকাকে উনি বাঁচানোর জন্য ওনার যে চিন্তা চেতনা, সেটা আমি দ্বিতীয় আর কোনো নেতাকে আজ পর্যন্ত আমি আমার কাছে উপলব্ধি করতে পারিনি। হয়তোবা হতে পারে পৃথিবীতে বিখ্যাত অনেক বড় বড় নেতা আছেন, কিন্তু বঙ্গবন্ধুর মতো এত সাদামাটা এবং এত সহজ সরল মানে বাংলার মানুষ, যিনি ওই যে আপনি যে আপনার কথায় বলেছেন, যিনি নদী মাঠ ঘাট পেরিয়েই সবকিছু করেছেন, আর এইগুলো করেছেন বলেই আপনি একটা জিনিস খুব খেয়াল করবেন, সেটি হচ্ছে কি বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি বাঙালি ছিল অবিচল আস্থা এবং গভীর শ্রদ্ধা ছিল। তাই সেদিন বঙ্গবন্ধু 7 মার্চের ডাকে কিন্তু সেদিন লড়াই এবং সংগ্রামে বাঙালি হাত খুলে কিন্তু সমর্থন দিয়েছে, যেটা আমরা বলে থাকি। এবং আরেকটি বিষয় আপনি খুব লক্ষ্য করবেন, বঙ্গবন্ধু যে আজকে আমরা যে মুক্তিযোদ্ধা ট্রাস্ট কিংবা কল্যাণ যেটা বলে থাকি, কিন্তু সে বঙ্গবন্ধুর আমলেই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং আহত যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা,
কিংবা বাংলাদেশের প্রায় 567টি সেতু নির্মাণ করা, মেরামত করা, 7টি নতুন ফেরি তৈরি করা, বাংলাদেশে প্রায় 1851টি রেলওয়ের ওয়াগন এবং যাত্রীবাহী বগি এবং এইভাবে করে করে বঙ্গবন্ধু কিন্তু রাষ্ট্রের পরিচালনার সময় পেয়েছেন খুব কম, কিন্তু তারপর একটা শূন্য হাতে যাত্রা শুরু করে মানে দেশকে যে আজ যে অবস্থানে নিয়ে এসেছেন, এটি বিশ্বের কাছে একটি কিন্তু মানে এখনো কিন্তু বিস্ময়। আমি আপনার কথার সঙ্গে আরেকটি বিষয় সম্পৃক্ত করব, সেটি হচ্ছে কেন বিস্ময় সে কথাটি বলছি আমি। সেটি বলার অর্থ ছিল এই জন্য, বাংলাদেশের স্বাধীনতা দীর্ঘ 9 মাসে কিভাবে করে একটি দেশকে বঙ্গবন্ধু স্বাধীনতার সর্বোচ্চ শিখরে নিয়ে এসেছে, সেটি সমগ্র বিশ্বের কাছে একটি আলোড়ন সৃষ্টি করেছিল সেই সময়টাতে। এবং সেই আলোচনার কারণে সেই সময়টাতে বঙ্গবন্ধুকে দেখার জন্য পৃথিবীর একজন বিখ্যাত ব্যক্তি, বেশ কিছু ব্যক্তি পৃথিবীর যিনি এক সময় জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন, আমি আজকে ওনার কথাও এখানে আনবো, যিনি হচ্ছেন মার্শাল টিটো। উনি বঙ্গবন্ধুকে সচক্ষে দেখার জন্য উনি যুগোস্লাভিয়া থেকে বাংলাদেশে চলে এসেছিলেন। ঠিক তেমনি ভাবে সে সময় ফ্রান্সের আরেকজন খুব দাপটশালী একজন সংস্কৃতি মন্ত্রী, সে সময় উনি বঙ্গবন্ধুকে সচক্ষে দেখার জন্য ঢাকার মাটিতে উনি চলে এসেছিলেন। ঠিক আরেকজনের কথা না বললে নয়, যিনি বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখার জন্য চলে এসেছিলেন, সে যুক্তরাষ্ট্রের প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাই, ছোট ভাই, উনিও সিনেটর ছিলেন, এডওয়ার্ড কেনেডি, যিনি বঙ্গবন্ধুকে দেখার জন্য এই বাংলার মাটিতে চলে এসেছিলেন। আর সেই সময়টাতে তো আমরা দেখেছিলাম ফিদেল কাস্ট্রো থেকে শুরু করে বঙ্গবন্ধু সম্পর্কে যারা সবসময় মানে অনেক বেশি বেশি করে আমাদের সামনে উপস্থাপন করেছেন, কিন্তু আমরা দেখেছিলাম তার তুলনায় বঙ্গবন্ধু নিজেকে সবসময় গুটিয়ে রাখতেন। কিন্তু বঙ্গবন্ধু নিরলস ভাবে শোষিত এবং নির্যাতিত যে সমস্ত জাতি এবং গোষ্ঠী ছিল, তাদের সঙ্গে সংগ্রামের একটি অনুপ্রেরণা এবং আদর্শের একটা মূল ভিত্তি ছিল, যার কারণে সমগ্র বিশ্বের নেতা হিসেবে যদি কাউকে চিহ্নিত করা হয়, সেটা হচ্ছে এখন বঙ্গবন্ধু, সেটা হচ্ছে জাতির পিতা শেখ মুজিবুর রহমান। এখন মানুষের চোখের সামনে কিন্তু আমরা সেটা দেখতে পাই। যেমন আপনি একটা জিনিস খুব খেয়াল করেন, বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণটি জাতিসংঘ থেকে স্বীকৃত যখন হলো, তখন সে ভাষণ তো পৃথিবীতে আরো অনেকে দিয়েছে, অনেক ভাষণ দিয়েছে, অনেকে ভাষণ দিয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর ভাষণটাই হচ্ছে পৃথিবীর এখন সবচাইতে সবার কাছে গ্রহণযোগ্য এবং সবচাইতে জনপ্রিয় একটি ভাষণ, যে ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু সেই সময়টাতে 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। আমার জানা মতে এইরকম আর দ্বিতীয় কোনো নেতা পৃথিবীতে আসবে কিনা আমি সেটা অবশ্যই জানি না। আপা সরি, আমি একটু আপনার কথার সঙ্গে সম্পৃক্ত করলাম, আপনি আপনার বক্তব্য চালিয়ে যান। ধন্যবাদ, আমার ভালো লেগেছে। এবং আমার আসলে আমি আপনার মতো তো গুছিয়ে বলতে পারিনি, তো আপনি আমার অনেক মনের কথা বলে ফেলেছেন, হয়তো আমি মনে করিয়ে দিয়েছি আপনাকে। আমার ভালো লেগেছে আপনার কথা শুনে। আসলে ওই যে কথাটা বলছেন ওটা রেস ধরে বলি। আমার ভাই, যখন আমি ছোট ছিলাম, আবার ছোটবেলায় চলে যাই, আমার ভাই একদিন গল্প করেন যে এটা এই নিয়ে আবার কিরকম না, যেটা একটু আগে আপনি বললেন, সবাই এক নজর দেখার জন্য ওনাকে চলে আসেন। এটা তো হলো দেশের বাংলার মাটিতেই চলে আসেছেন অনেকে ওনাকে দেখতে, যে জিনিসটা কি, এটা বাঘ না ভালো মানে কি সিংহ না আরো কিছু, যারা এক কথায় মানুষ কোনো অস্ত্র ছাড়া যুদ্ধে নেমে যায়, যাকে শত্রুরা জেলে রেখেও মারতে সাহস করে নাই, যাকে কি জিনিস এটা দেখা। উনি বাইরে যখন যেতেন, বিদেশের মাটি তো অনেক মানুষ ওনাকে দেখার জন্য চলে আসতেন। যে সাদা সিধা জীবনের কথা বলছেন, কি পোশাক, সাদা একটা ঢিলা ঢালা পায়জামা, একটা পাঞ্জাবি, আর উপরে একটা মুজিব কোট, হাতে আর একটা কালো চশমা, এই যে একটা অবয়ব, এই জিনিস দেখার জন্য এটা কি জিনিস, এটা কি, এটা মানুষ না আর কিছু, না ফেরেশতা না অন্য কিছু, না কোনো বাঘের বাচ্চা না কিছু, এটা দেখার জন্য মানুষ ভিড় করতো। আসলে উনি একটা আশ্চর্য জিনিস ছিলেন, একটা আশ্চর্য প্রতিভা। মানে এই যে যদি উনি আরো 15 আগস্টে শোকাবহ ঘটনা না ঘটতো, তো আমরা আরো অনেক কিছু উনি করে যেতে পারতেন। কিন্তু এই যেটুকু জীবনে উনি পেয়ে গেছেন, এই জীবনে উনি আমাদেরকে যা কিছু উপহার দিয়ে গেছেন, সেটা তুলনার বাইরে। আমরা জাতি হিসেবে দুনিয়াতে মুখ দেখাতে পেরেছি ওনার কারণে। শতাব্দীর শ্রেষ্ঠ সেরা বাঙালি হয়ে উনি আমাদেরকে চিনিয়েছেন। বিশ্ব মানচিত্রে মানুষ আমাদেরকে এখন চিনে ওনার কারণে, যতটুকু চিনেছে আর কেউ আমাদেরকে অত পরিচিতি এনে দিতে পারেন নাই, বাকিটা এনে দিয়েছেন ওনার সুযোগ্য কন্যা। সেই হিসেবে আমাদের শত ঋণ আমাদের আমাদের পিতার প্রতি, আমাদের সহস্র বছরের ঋণ, এই ঋণ কোনোদিনও শোধ হবে না। আমরা এই জন্য ওনার গ্রাম কেউ মুছতে পারে নাই। কত প্রচেষ্টা করলো, হত্যা তো করলেই,
হত্যা করার পরে যেন বিচার না হয়, তাদেরকে পুরস্কৃত করা হলো, ইন্ডেমনিটি বিল করা হলো, যেন কোনোভাবে বিচার না হয়। পেরেছে এটা আটকে রাখতে, বরং যারা এগুলো করেছে তারাই ধ্বংস হয়েছে। একটু দেখান আজকের এই 21শে আগস্টের গ্রেনেড হত্যার হামলায় যারা পিছনে ছিল, ওই একই ধারাবাহিকতা, এরাই 75-এ ছিল, এরাই আবার 2004-এ আসছে, এরাই বিভিন্ন সময় যেটা আপনি বললেন অনেক 17টা হত্যাকাণ্ড ঘটিয়েছে। শুধুমাত্র টার্গেট ছিলেন আমাদের জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে মারতে গিয়ে এই যে এতগুলো হত্যাকাণ্ডের চেষ্টা করছে, এবং ওরা থেমে থাকবে না, মনে হয় না ওরা খুব থেমে থাকবে। হয়তো কোনো মতে এখন মাথা গুজিয়ে হয়তো আবার এই দলের ভিতরেই ঢুকে যাবে, নানাভাবে তাদের কাজ চালিয়ে যাবে। কেউ কেউ বিদেশে বসে প্ল্যান করতেছে, নানা ধরনের প্ল্যান। কিন্তু ওই যে একটা কথা বলে না আমাদের ধর্মে, রাখে আল্লাহ মারেকে, ওদের এসব এই 21শে আগস্ট যা ঘটেছিল, যে হত্যাকাণ্ড নারকীয় ঘটনা ঘটেছিল, সমস্ত বিল্ডিং এর উপর থেকে একযোগে গ্রেনেড হামলা, ওনাকে টার্গেট করে মারলো, পড়ে গেল। আইবি রহমান নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাই, সেদিনের সকল নিহত আহত সবার প্রতি সমবেদনা এবং শ্রদ্ধা জানাচ্ছি, গভীর সমবেদনা। সেদিনের 21শে আগস্টের ঘটনায় আপা একটা জিনিস খেয়াল করবেন, 21শে আগস্টে কিন্তু ঘটনায় সেদিন ইনস্পট 15 জন নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছেন 15 জন, আর বাকি 15 জন কিন্তু হাসপাতালে মৃত্যুবরণ করেছে। এইভাবে করে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর 19 বার হামলা হয়েছে, এবং এই 19 বার হামলায় আওয়ামী লীগ বা কিংবা আওয়ামী লীগ সমর্থক যারা রাজনীতির সঙ্গে জড়িত সেরকম প্রায় 70 জনের উপর শাহাদাত বরণ করেছেন। এই যে ভয়াবহতা, এই যে আপনি একটু আগে একটা কথা বলেছিলেন বঙ্গবন্ধুকে এক নজরে দেখার যে বিষয়টি নিয়ে আমি একটু আগে বলছিলাম, একটা বিষয় আমি আলোকপাত করি, সেটি হচ্ছে কি বঙ্গবন্ধুকে যখন শাহাদাত বঙ্গবন্ধু যখন পৃথিবী থেকে চলে যান, তখন টাইম ম্যাগাজিন বঙ্গবন্ধুকে একটা আখ্যায়িত দিয়েছিলেন মহান ব্যক্তিত্ব হিসেবে। এই আখ্যায়িতটা কিন্তু অন্য কাউকে কিন্তু দেওয়া হয়নি, এটা একমাত্র বলা হয়েছে বঙ্গবন্ধুর ক্ষেত্রে, মানে উনি একজন মহান ব্যক্তিত্ব। এই টাইম ম্যাগাজিন সে সময়টাতে এটা প্রচার করেছিলেন মহান ব্যক্তিত্ব হিসেবে। ঠিক তেমনি ভাবে আবার গার্ডিয়ান পত্রিকা বঙ্গবন্ধুর শোকবাণীতে লিখেছিলেন বঙ্গবন্ধু ছিলেন এক অলৌকিক ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ। আবার কথাগুলো খুব খেয়াল করেন, এক অলৌকিক ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ, মানে এক তিনটা শব্দের চয়নের মধ্যে অনেক কিছু ব্যাখ্যা চলে এসছে আমরা যে কথাগুলো বলছি ওনার সম্পর্কে। তো এমন একজন ব্যক্তি, এটি দ্বিতীয় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরা ঋণ, বঙ্গবন্ধু ঋণ আমরা কোনদিন এই বাঙালি শোধ করতে পারবো না। আজকে আমাদের এই বাংলাদেশের যে অবস্থান, আমার আপার কথার মধ্যেও আমি একটি কথা সম্পৃক্ত করি, সেটি হচ্ছে আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে কেন তারা হত্যা করার উদ্দেশ্যে 19 বার কেন তারা চেষ্টা করেছিল, সেটার মূল উদ্দেশ্যটা ছিল জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা এই বাংলাদেশকে আরেকবার বিশ্বের রোড মডেল হিসেবে কিংবা বিশ্বের মানচিত্র পরিচয় করে দিয়েছিলেন, যেটা আপা বলছিলেন। আমি একটু সেখানে সম্পৃক্ত করে একটি বিষয়, বাংলাদেশ কিন্তু আজকে উন্নয়ন এবং অগ্রগতির মহাসড়কে বাংলাদেশের অবস্থান। সেই দিক থেকে ধারাবাহিকভাবে যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের কথা বলি, মাথাপিছু আয় বৃদ্ধির কথা বলি, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করার কথা যদি বলি, বঙ্গবন্ধুর কন্যা প্রতিটা ক্ষেত্রে আর্থসামাজিক প্রতিটা সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। একটি বিষয় হচ্ছে সবচেয়ে বেশি আপনি যে গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, আজকে বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলে দেশ স্বাধীন হয়েছে। দেশের স্বাধীনতার পর আমরা কেউ ডাক্তার, আমরা কেউ বিসিএস ক্যাডার, আমরা প্রশাসনের ক্যাডার, আমরা এইভাবে করে করেছি। কিন্তু আমার আগের প্রজন্মে যারা ছিল স্বাধীনতা পূর্ববর্তী সময়, তারা কিন্তু সবাই কেরানির চাকরিই করেছেন। এর উপরে কিন্তু কেউ সহজেই কিন্তু বাঙালিরা যেতে পারেন নাই। আপা হয়তো আর বেশি জানবেন, যেহেতু আপার জন্মটা 67 কিংবা 68 সালে, হয়তো বা অনেক কিছু শুনেছেন। আমরা যারা 1971 বা 75-এর পরবর্তী সময় আমরা অনেক কিছু হয়তো পড়ে কিংবা আমাদের যারা পূর্বপুরুষ রয়েছে তাদের কাছ থেকে শুনে আমরা এই কাজগুলো করে মানে দেখেছি। তারপর শুধুমাত্র একটা বিষয় আমরা একটা জিনিস দেখি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র স্বপ্নই দেখেননি বাবার মতো, তিনি স্বপ্নকে কিন্তু বাস্তবায়ন করছেন। যখন পদ্মা সেতু নিয়ে কথা উঠেছে, প্রশ্ন উঠেছে সমগ্র বিশ্বে, তখন কিন্তু উনি বলেছেন আমি বিশ্বের কারো কাছ থেকে টাকা নিব না, পদ্মা সেতু বাংলাদেশের মানুষের টাকা দিয়ে পদ্মা সেতু নির্মাণ করা যাবে। এবং বাংলাদেশের 2/3 পদ্মা সেতুর কাজ শেষের পথেই। যদি করোনা ভাইরাসের কারণে হয়তো বা একটু পিছিয়ে গেছে, কিন্তু যদি করোনা ভাইরাসটা না আসতো, বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় আমাদের এখন যে হারে বৃদ্ধি পেয়েছে, আমার মনে হচ্ছে 2021 কিংবা 22 সালে এই বাংলাদেশকে যে সবাই একটি বাংলাদেশের যে মিশন ভিশন রয়েছে 2041 সালে যে প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছেন, আমরা খুব দৃঢ় বিশ্বাস 2041 সালের মধ্যেই
বাংলাদেশ বিশ্ব উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে, এক নিঃসন্দেহে সেটা বলা যায়। তবে আমাদের একটি বিষয়, আমরা বঙ্গবন্ধুর আদর্শের কথা সবাই বলি, মুখে বলি, কিন্তু আমরা অন্তরে কেউ কিন্তু ধারণ করার চেষ্টা করি না। আবার বঙ্গবন্ধু কখনোই কিন্তু আহ লোভী ছিলেন না, আমার বঙ্গবন্ধু কখনোই অর্থ পিপাসু ছিলেন না, আমার বঙ্গবন্ধু কখনো ক্ষমতা লোভী ছিলেন না। যদি ক্ষমতা লোভী থাকতেন তাহলে উনি প্রধানমন্ত্রীত্বের পদ পাওয়ার পরও উনি সেটাকে খুব তুচ্ছিল্য ভাবে উনি ছেড়ে দিয়েছেন। উনি যখন মন্ত্রিসভায় গিয়েছেন, মন্ত্রিসভায় উনি 1.5-3 মাসের মধ্যে উনি আবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। এই যে বঙ্গবন্ধুর যে আদর্শ, বঙ্গবন্ধুর যে অনুপ্রেরণা, এই বঙ্গবন্ধু সম্পর্কে আমার মনে হয় না আমরা 2 দিন 3 দিন বা 4 দিন আলোচনা করে শেষ করতে পারবো। আমার একটি বিষয় আজকে আমি একটু আলোকপাত করি আবার প্রসঙ্গে, যে কথাটি বলেছিলেন, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি যা ছিল, বাংলাদেশ সে পররাষ্ট্রনীতির উপর এখনো ভিত্তি করে বাংলাদেশ বিশ্বের সঙ্গে এখনো যোগাযোগ স্থাপন করে। যেমন একটি বিষয় আমি খুব লক্ষ্য করেছিলাম, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অন্য দেশের রাষ্ট্রনায়ক বা নেতাদের সঙ্গে সম্পর্ক স্থাপন মাধ্যমে নিজের নীতি থেকে এক চুলো বঙ্গবন্ধু কখনোই সরে দাঁড়াতেন না, এবং অন্যকে কোন রকম আঘাত না করে নিজের বক্তব্য বলা, এবং এটা হচ্ছে জাতির জনকের একটি চারিত্রিক সবচেয়ে অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল এই বিষয়টি, যেটি মানে আমাদের আগামী প্রজন্মের কাছে এটি একটু উদাহরণ হিসেবে থাকবে। আপা, আপনি আবার বলা শুরু করেন। ধন্যবাদ। আপনি বলেনই আসলে খুব সুন্দর করে, ওই যেটা বললেন, আমাদের এই আয়োজনে কোনোদিনও এটা আমরা শেষ করতে পারবো না, কয়েকদিন লাগবে। মানে এইভাবে যদি আমরা একজন একজন করে আলাপ করতে থাকি এবং আলোচনা করি, কয়েক মাসও আমরা শেষ করতে পারবো না। আসলে এত বড় একটা ব্যক্তিত্বকে আমাদের ব্যাখ্যায়িত করা, কথা দিয়ে বোঝানো সম্ভব না। এত বড় ব্যক্তিত্ব, যার যে কয়েক বছর উনি হায়াত নিয়ে এসেছেন এই দুনিয়াতে, উনি যা দেখিয়ে গিয়েছেন, যদি আরো উনি বেঁচে থাকতেন হয়তো আরো কত বিস্ময়, কত কিছু আমরা দেখতাম। সেই ওই যে বারবার জি সাহেব ভাই যেটা বারবার বলছেন, অতি অল্প সময়ে উনি আমাদের যেগুলো আমাদের দেশের জন্য প্রয়োজন, সাংবিধানিক যে মাপকাঠি যেগুলো অতি প্রয়োজন ছিল, শিক্ষা, সংস্কৃতি, আমাদের যোগাযোগ, পররাষ্ট্রনীতি, কূটনীতি, সবকিছু উনি স্থাপন করে গিয়েছেন এবং খুব সাফল্যভাবে। বিশ্ব নেতৃত্ব ওনাকে সেলুট করতেন। এই জন্য বিশ্বের কোথাও যখন ভাঙ্গাচুরা দেশে এসে পৌঁছলেন, উনি সারা বিশ্ববাসীকে জানালেন আমার দেশের মানুষ খেতে পারছে না, সাথে সাথে হুড়মুড় করে সারা বিশ্ব থেকে সাহায্যের হাত চলে আসছে, কারণ তখন এটা ছাড়ার উপায় ছিল না। যেখানে তিনি হাত দিয়েছেন সেখানেই উনি শ্রদ্ধা ভরে শ্রদ্ধাভাজন হয়েছেন এবং সাফল্য হয়েছে, সফলতা লাভ করেছেন। কিন্তু এরা কাদের ইঙ্গিতে আমাদের জাতির পিতাকে খুন করা হলো? এরা কে? কারা ওদিন 15 আগস্ট হত্যাকাণ্ড ঘটালো? ওরা কারা? এটা থেকে বেনিফিশিয়ারি হলো? আমরা কি দেখি নাই? আমরা জানি। কে আলটিমেটলি কে বেনিফিশিয়ারি হয়েছে আমরা জানি। কারা পরবর্তীতে বেনিফিশিয়ারির ক্ষমতা এসেছে আমাদের জানা আছে। কারা 21 আগস্টের হত্যাকাণ্ড ঘটাতে চেয়েছিল, কারা 19 বার হামলা করেছে আমরা সবাই জানি। এদেরকে আমাদের রুখতে হবে। এই যে বল বঙ্গবন্ধুকে ধারণ করা, খালি মুখে বললে হবে না, যদি আমরা মনে ধারণ করি এদেরকে প্রতিহত করতে হবে। এরা যদি আবারও সামনে চলে আসে, যেটুকু উন্নয়ন আমাদের এতদিনে হয়েছে আমরা পিছিয়ে যাব, সম্ভব হবে না। কারণ এদের ভিতরে একটা গোষ্ঠী এরকম রয়েছে যারা আমাদের দেশকে স্বাধীনে দেখতে চায় না, আমাদের দেশে স্বাধীনতা চায় না, আমাদের পরাধীন হয়ে থাকি, আমরা কৃতদাসের মতো, গোলামের মতো জীবন কাটে, এরাই তারা চেয়েছিল। তারা সফল হইতে পারে না 71-এ, তারা ঘটালো 75, সফল হইতে পারে না 75-এ, তারা ঘটালো 2004 এবং আরো বেশি, এর পিছনে আরো অনেক ঘটনা যেটা জনসমক্ষে আসে নাই। ওরা সফল হবেও না ইনশাল্লাহ। এই বাংলাদেশ বঙ্গবন্ধুর, ওনার স্বপ্ন টিকে থাকবে, ওনার দেশপ্রেম টিকে থাকবে, ওনার লাল সবুজের পতাকা টিকে থাকবে, ওনার দেশের জনগণ আমরা সজাগ থাকব, আমরা স্মরণ করব ওনাকে শ্রদ্ধা করে, আমরা হৃদয়ে লালন করব ওনার স্বপ্ন, ওনার আদর্শ। আমরা যেন সেই ক্ষমতা যেন সৃষ্টিকর্তা আমাদেরকে দেন। ওনার সেই যে ধর্ম নিরপেক্ষ নীতি, ওনার যে মানব বন্দনা নীতি, মানুষকে ভালোবাসার যে নীতি, মানুষে যে ভালোবাসা, যে বন্ধন উনি সৃষ্টি করে গেছেন সাধারণভাবে, গেঞ্জি পরা, লুঙ্গি পরা, পায়ে ফাতে কিরকম সাধারণ ছবিগুলো ওনার আমাদের চোখের সামনে ভাসে। এভাবে সাধারণ জীবন যাপনে আমরা অভ্যস্ত হই, আমরা পরস্পরকে ভালোবাসতে শিখি, আমরা দেশের উন্নয়নে কাজ করি, আমরা শেখ হাসিনার জন্য আমরা দোয়া করি, উনি যেন এগিয়ে যেতে পারেন সেই পথকে আমরা সচল রাখার চেষ্টা করি। এটাই আমাদের আসলে করা উচিত। আমরা চিরঋণী আমাদের জাতির পিতার কাছে, আমরা চিরঋণী। এই ঋণ যেন আমরা শোধ করতে পারি কিছুটা হলেও,
কোনোদিনও সম্পূর্ণ শেষ হবে না, কিছুটা হলে যেন আমরা আমাদের কাজের মাধ্যমে আমরা এটা শোধ করতে পারি, আমরা সেই কামনা রেখে আপাতত শেষ করলাম। আবার সুযোগ আসলে আমরা কথা বলবো। অনেক বক্তা রয়ে গেছেন মনে হয়। হ্যাঁ, ধন্যবাদ আপা। আমি এই পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের স্বপ্নতরীর সম্মানিত অ্যাডমিন প্রকৌশলী বনকুসুম বড়ুয়া নুপুরকে। নুপুর, আপনি একটু আমাদের স্টুডিওতে আসুন। ধন্যবাদ নুপুর, ধন্যবাদ আপা। একটি কথা একটু আমি আপনাদের সাথে যোগ করি। চাঁদপুরের একজন সাধারণ স্কুল শিক্ষক বাঁশের লাঠি নিয়ে ঢাকায় চলে যান 1971 সালের 7ই মার্চ। কেন তিনি একজন ব্যক্তি, যে ব্যক্তি রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দলের কর্মী নন, রাজনৈতিকভাবে সম্পৃক্ত নন, একজন সাধারণ স্কুল শিক্ষক কেন চলে যাবেন বাঁশের লাঠি নিয়ে? আমার কাছে মনে হয়েছে বঙ্গবন্ধু সেই স্কুল শিক্ষক, সেই কৃষক, সেই শ্রমিক, সেই মেহনতি জনতাকে, সেই সাধারণ ছাত্র, গৃহিণী, বৃদ্ধ বৃদ্ধাকে স্বপ্নটা দেখাতে পেরেছিলেন বলেই একজন শিক্ষক বাঁশের লাঠি নিয়ে চাঁদপুর থেকে ঢাকা চলে যান শুধুমাত্র বক্তব্য শোনার জন্য। সেই স্বপ্নটা তিনি দেশবাসীকে দেখিয়েছেন, একটি জাতি রাষ্ট্রের স্বপ্ন। আমরা এই পর্যায়ে একটু বনকুসুম বড়ুয়ার কাছে যাই। বনকুসুম, স্বপ্নতরীর পক্ষ থেকে এখন কিছু বক্তব্য রাখবেন। প্রথমে আমি ধন্যবাদ জানাই ডক্টর নাসরিন আকরাম ম্যাডামকে, অঞ্চল চৌধুরী দাদাকে এবং সাইফ চৌধুরী ভাইয়াকে। তো আমি একটু বলে নিই ওদের সম্পর্কে। আসলে ডক্টর নাসরিন আকরাম ম্যাডাম হচ্ছেন সিলেট এমএজি ওসমানীর গাইনি বিভাগের প্রধান, এবং ওনার আরেকটা সবচেয়ে বড় পরিচয়, উনি ডক্টরস কালচারাল ক্লাবের অ্যাডমিন, এবং ডাক্তাররা যে গান বাজনা করে, কবিতা লেখে, কোনো এগুলো নিয়ে উনি চর্চা করেন। একটা স্বপ্নতরীর আমরা কাছাকাছি এটা অনেক। ম্যাডাম খুব ভালো কবিতা লেখেন, একটু সাহিত্যিক। অঞ্চলদা সমিতি চট্টগ্রামের সভাপতি, একজন আবৃত্তি শিল্পী এবং প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন এক সময়, এবং এখনো সেভাবে কাজ করে যাচ্ছে। আর সাইদ ভাই আমাদের ডিস্ট্রিক্ট চট্টগ্রামের সহসভাপতি, এবং আমরা সাংস্কৃতিক অঙ্গনের অনেক পরিচিত ব্যক্তিত্ব। তো সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানটাতে আসার জন্য, এবং আপনাদের যে কথাগুলো সেগুলো শেয়ার করার জন্য। তো আমি আসলে সেভাবে কিছু বলার নেই বঙ্গবন্ধুকে নিয়ে, আমি এভাবে বলতে পারবো না যতটুকু আপনারা বলছেন। তো বঙ্গবন্ধু আসলে এত বেশি বিশাল বড় একটা ব্যাপার যে বলে শেষ করা যাবে না এত কম সময়ে। আরেকটা ব্যাপার যেটা আমি একটু করে বলিনি, তারপরে আমি সরাসরি প্রণবের মাধ্যমে অঞ্চলদার কথা শুনবো, কারণ অঞ্চলদার কথা অনেকক্ষণ শুনছি না। সেটা হচ্ছে কি, আমি বঙ্গবন্ধু দেখিনি, আমার জন্ম 76-এ, কিন্তু আমি 21শে আগস্ট প্লেনের হামলা দেখেছি। সে সময় ঢাকায় ফার্ম গেটে অবস্থান করছিলাম ঠিক ওই সময়টাতে। তো ওইটার যে দুঃসহ স্মৃতিটা আমার সামনে, রক্তাক্ত শরীরগুলো এসেছিল, এটা আমার কাছে অনেকটা খুব, আমি তখন কিসের মধ্যে ছিলাম আমি জানি না, এই জিনিসগুলো আমার নাড়া দিয়ে আছে এখন। তো যাই হোক, আমি অঞ্চলদার কাছে যাবো। অঞ্চলদার কি আছে না, প্রণবকে বলবো অঞ্চলদার সাথে একটু কথা বলি আমরা। অঞ্চলদার ধন্যবাদ বনকুসুম। আমরা এখন অঞ্চল চৌধুরীর কাছে যাই। অঞ্চলদা, বাংলাদেশের আবৃত্তি অঙ্গনে, বাংলাদেশের আবৃত্তি শিল্প বর্তমানে যে অবস্থায় দাঁড়িয়ে আছে, তার পেছনে যে কজন মানুষের শ্রম, ঘাম, মেধা রয়েছে, তাদের মধ্যে অঞ্চল চৌধুরী অন্যতম। অঞ্চলদা, আপনার এটা একটু মিউট করেন কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ, অঞ্চলদা শুনতে পাচ্ছেন আপনি আমাদের? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তোমরা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি দাদা। দাদা, ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমে আপনার কাছ থেকে বঙ্গবন্ধু সম্পর্কে একটু শুনবো, তারপর অবধারিতভাবেই আপনার যে কাজ আবৃত্তি করা, আপনার আবৃত্তি শুনবো বঙ্গবন্ধুকে নিয়ে। দাদা, ধন্যবাদ প্রণব। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি স্বপ্নতরীকে। আজকে আগস্টের মধ্যে আমাদের যে একটি গুরুত্বপূর্ণ মাস, এর মধ্যে দুটি মাস হচ্ছে জাতীয় বিষয়, একটা হচ্ছে 15 আগস্ট আর একটা হচ্ছে 21শে আগস্ট। এই আজকের দিনটার মধ্যে, আজকের এই আয়োজনটার জন্য আমি আলাদাভাবে একটি কৃতজ্ঞতা জানাই, যে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার মনে হচ্ছে সময়ে বোধহয়
প্রায় 55 মিনিট হয়ে গেছে, আর বোধহয় 5 মিনিট সময় পাবো নাকি? আমরা বলতে পারবো আপনি শুনি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বলেন। তো ইতিমধ্যে সাইফ এবং আমাদের আপা দীর্ঘ 50 মিনিট উপরে আলোচনা করেছেন বঙ্গবন্ধুকে নিয়ে, অনেক আলোচনা হয়েছে। তারপরেও আমি, যেহেতু আমার জন্ম তো অনেক আগে, আমি তো যুদ্ধ দেখেছি, আমি 1969 অসহযোগ দেখেছি, বঙ্গবন্ধুকে দেখেছি, তারপর 70 নির্বাচন দেখেছি। আমরা 69 দেশকৃষ্টি একটি বই তখন আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, যেটি হচ্ছে যে বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে একটি সাম্প্রদায়িক একটি বই দেশকৃষ্টি নাম দিয়ে হয়েছিল, যেটির সারা বাংলাদেশে ছাত্ররা আন্দোলন করেছিল। আমার সৌভাগ্য হয়েছিল চট্টগ্রামে যে আন্দোলনটি হয়েছিল সেখানে অংশগ্রহণ করার জন্য। এইটির নেতৃত্বে ছিলেন চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা, এখনো বেঁচে আছেন, অমল মিত্র। তিনি তখন মিউনিসিপাল মডেল হাই স্কুলের ছাত্র, আমি জ্যামসন স্কুলের তখন ছাত্র, 10ম শ্রেণীর ছাত্র, আর উনি বোধহয় ম্যাট্রিক পরীক্ষার্থী ছিলেন, এরকম একটা হবে। উনি আমার 1 বছর কি 2 বছর সিনিয়র। আমার এখনো মনে আছে যে মুসলিম হাই স্কুলের ছেলেদেরকে বের হতে দিচ্ছে না, পুলিশ ব্যারিকেড করে রেখেছে, আমরা ঢিল ছুড়েছি, বের হয়েছি। এইসব মিলে টিলে লালদিঘির পাটটার মিলে টিলে একটি যে আন্দোলন, সেই আন্দোলন অংশগ্রহণ করার সুযোগ আমার হয়েছিল। দুর্ভাগ্য 71 মুক্তিযোদ্ধা যেতে পারিনি। কিন্তু যা দেখেছি 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে যুদ্ধ, তার আগের যে প্রস্তুতি, আপনারা 7ই মার্চে ভাষণের কথা বলেছেন, দেখুন কিরকম একটা দূরদর্শী ব্যক্তি, উনি বলছেন যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত থাকো, রক্ত দিয়েছে, রক্ত আরো দেবে, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ। উনি ঠিকই জানতেন যে রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশের বাঙালির স্বাধীনতা আনতে হবে, রক্তের বিনিময় ছাড়া এই স্বাধীনতা আসবে না, সামনে অবশ্যই একটি যুদ্ধ আছে, এই যুদ্ধে সবাইকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। কারণ কি, তখন 7.5 কোটি মানুষ, 7.5 কোটি মানুষ একজন মানুষের কথায় চলেছে। অথচ সে সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের সরকার ছিল, তখন সামরিক শাসন। তখনকার সামরিক শাসন কিরকম, সে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থেকে বলা হচ্ছে সামরিক শাসন জারি, ঘরের দরজা টরজা সব পরিষ্কার করা। আমার এখনো মনে আছে, আমরা জানলা দরজাগুলো বুঝতেছি, ঘষছি, নেকড়া দিয়ে ঘষছি পরিষ্কার করবার জন্য, কোন সময় মিলিটারি এসে ঢুকে ঘরের মধ্যে ময়লা পাবে কিনা। সেই মার্শাল আমরা কি, সে খরা মার্শালও দেখেছি, সে কারফিউ দেখেছি, কুকুর বেরিয়েছে, কুকুরকে গুলি করেছে মানুষ মনে করে, সে কারফিউ আমরা সে সময় দেখেছি। ঠিক ওই সময়ে বাংলার দামাল ছেলেরা বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধুর ডাকে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে বাঙালিরা। ভাবুন কতটুকু আস্থা, কতটুকু বিশ্বাস, কতটুকু ভালোবাসা। কারণ এই মানুষটি, বঙ্গবন্ধুর এই মানুষটি মানুষকে ভালোবেসেছে, মাটিকে ভালোবেসেছে, যার বিনিময়ে তাকে কোন, আপনার লোভের কথা বলেছেন, তাকে কোনো লোভ স্পর্শ করতে পারে নাই। একজন অসাম্প্রদায়িক মানুষ, 1964 সালে পাকিস্তান আমলে একটা রায়ট হয়েছিল, সে রায়ট, আমি তোকে স্কুলে পড়ি, স্কুল বন্ধ হয়ে গেছে, ব্ল্যাক আউট হয়েছে, তখন তিনি বঙ্গবন্ধু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে এই হিন্দুদেরকে বাঁচানোর জন্য, রাইট থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য। এই অসাম্প্রদায়িকতা আমরা দেখেছি এই মানুষটিকে। আমরা দেখেছি শিক্ষা নিয়ে ভাবতে। আমি শিক্ষা নিয়ে আসছি একটু পর, যেহেতু আমি ব্যক্তিগত জীবনে আমি 40 বছর আমি শিক্ষকতা করেছি। আমি 1980-তে চাকরিতে জয়েন করে শিক্ষকতা এসেছি, 81 থেকে আন্দোলন, তার আগের ইতিহাস আমার জানা আছে। সুতরাং এই মানুষটির প্রতি বিশ্বাস বাঙালিরা করেছে বলে সেদিন আমরা কি করেছি, তার আহ্বানে আমরা সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছি। কারা ঝাঁপিয়ে পড়েছে, আমরা বহু কবিতা শুনেছি, বহু কবিতা পড়েছি, বহু গান। বিশ্বের এমন কোন নেতা পাবেন না একজন নেতার জন্য এত কবিতা, এত গান, এত কথা, এত বই ছাপানো হয়েছে। বিশ্বে বঙ্গবন্ধু ছাড়া দ্বিতীয় কোন মহান ব্যক্তি আপনারা খুঁজে দিতে পারবেন না। এই বঙ্গবন্ধুকে নিয়ে যত বই, যত গবেষণা, যত লিখা, আজকে বাংলাটা পর্যন্ত অনুবাদ হয়েছে, ওনার লিখা অনেক অনুবাদ হয়েছে। এই যে বিষয়গুলো আমাদের প্রজন্মকে জানতে দেওয়া হয় নাই। আজকে বনকুসুম বড়ুয়া বলছিল আমার 76-তে জন্ম, সে সময় কি ছিল? বনকুসুম বড়ুয়া জন্মগ্রহণ করেছে কোন সময়? যে সময় এই বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল, যেই সময় জয় বাংলা বললে গুলি করা হবে, মারা হবে, রাজাকার বানিয়ে দেওয়া হবে, যেখানে জয় বাংলা নিষিদ্ধ ছিল, সেই সময় এক ধরনের একটি প্রজন্ম তৈরি হয়েছে। আর আমরা শিক্ষকরা কি করেছি 81 সাল থেকে, কি করেছে আমি 81 থেকে যদি বলি, আমরা সমস্ত তথ্য, মিথ্যা তথ্য আমরা ছাত্রছাত্রীদেরকে পড়িয়েছি। আমি বাংলা পড়াতাম ক্লাসের মধ্যে, আমি যখন বাংলা পড়াতে যেতাম, আমি সেই বিতর্কিত সে মিথ্যা কথাগুলো যখন বলতে হতো,
আমার মুখ বন্ধ হয়ে যেত, আমি জিহ্বা আড়ষ্ট হয়ে যেত। বলতে যে স্যার কি হয়েছে, আপনার কি গলায় কাশি এসছে? তখন তো বলার কোনো সুযোগ ছিল না, যেটা মিথ্যা কথা বলা হচ্ছে। তারপরেও আমি সাহস করে আমার স্কুলে বলেছি এই বই একদিন পরিবর্তন হবে। বলছে কেন স্যার এই বই পরিবর্তন হবে? আমি বলছি এই ইতিহাস সঠিকভাবে লেখা হয়নি, এই ইতিহাস একদিন পরিবর্তন হবে। সঠিক ইতিহাস যতদিন না লেখা না হবে ততদিন বারবার পরিবর্তন হবে। এই পরিবর্তন হতে হতে আমরা এই সরকার যখন আসলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার যখন আসলো, আমরা সঠিক ইতিহাস পেলাম। আমরা ছাত্রদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে সঠিক ইতিহাস পড়ানোর সুযোগ পেলাম। এর চেয়ে বড় দুর্ভাগ্য কি হতে পারে একটি বাঙালির জীবনে? যিনি ভাষা আন্দোলন করেছেন, যিনি বাঙালির বাংলা ভাষা, সংস্কৃতি, তারপরে আপনার এই রবীন্দ্রনাথ, নজরুল, এই নজরুলকে মর্যাদা কে দিয়েছে? ভারত থেকে কে এনেছে? বঙ্গবন্ধুর জন্য সে সম্ভব হয়েছে। আমার মনে হয় না এই বঙ্গবন্ধুর জায়গায় অন্য কেউ হলে এই কাজটি করতে পারতো। বলেছো তোমরা আমাকে নজরুল আমাদেরকে দিয়ে দাও। একটি রাষ্ট্র থেকে একজন মহান কবিকে নিয়ে আসা, যে কবি, যে নজরুল এই বাংলা স্বাধীনতার জন্য, বাঙালির জন্য কবিতা লিখে জেলে গেছেন। এই বঙ্গবন্ধু ভেবেছেন এই নজরুলকে আমার দরকার। সেদিন রবীন্দ্রনাথ ছিল তার সঙ্গী, এমন দেশটিকে ও আবার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। এই রবীন্দ্র নজরুলের যে সাধনা, রবীন্দ্র নজরুল থেকে শিক্ষা নিয়ে বঙ্গবন্ধু যে আদর্শ, যে সংস্কৃতি আমাদের জন্য রেখে গেছেন, এটি সত্যিকার অর্থে আমরা এই বাঙালি, আমরা যারা সংস্কৃতি চর্চা করি, এটি আমাদেরকে ধারণ করতে হবে। আমরা আহত হই যখন কিছু জ্ঞান পাপী, কিছু বুদ্ধিজীবী যখন আমার বক্তব্য দেয়, তখন আমরা খুব হতাশ হই যে আমরা কি শিক্ষিত সমাজ। তখন আমরা আমাদেরকে শিক্ষিত সমাজ বলতে আমরা লজ্জাবোধ করি। আমরা আশা করব আজকে যে সত্য কথা, জাতির জনক যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইনি আওয়ামী লীগের সম্পদ নয়। উনি বর্তমান সেই 17 বা 18 কোটি, যতই বলি না কেন, এত কোটি মানুষের নেতা তিনি, এত কোটি মানুষের জাতির পিতা। জাতির পিতা কোনো ব্যক্তিগত কোনো সরকারের একটি দলের হতে পারে, একটি পার্টির হতে পারে না। ভারতের জাতির জনক হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীকে শুধু বিজেপির নাকি কমিউনিস্ট পার্টির না কার? তিনি হচ্ছেন ভারতের। প্রত্যেক রাষ্ট্রের মধ্যে একজন জাতির পিতা থাকে। সুতরাং এই জাতির পিতা নিয়েও বিতর্ক হয়। ছবি একবার উঠে একবার নামে, একবার উঠে একবার নামে। এই দেশের নতুন প্রজন্মকে আমাদেরকে আমাদেরকে বারবার করে ইতিহাসের মধ্যে আমাদের পৌঁছট খেতে হয়েছে। সুতরাং আমাদের সংস্কৃতি কর্মী আমরা যারা আছি, আমাদেরকে এই জায়গায় রুখে দাঁড়াতে হবে। এখানে একজন সাহিত্যিক আছেন, ডাক্তার, চিকিৎসক আছেন। সুতরাং আমরা যারা সাহিত্যিক, চিকিৎসক আছি বা পেশাজীবী আছি, সংস্কৃতি দাঁড়াতে হবে। আমি শিক্ষা নিয়ে একটু, বঙ্গবন্ধুকে নিয়ে একটু কথা বলতে চাই। 1973 সালে তৎকালীন আমাদের যে বাংলাদেশ শিক্ষক সমিতির আমি চট্টগ্রাম জোনের সাধারণ সম্পাদক, সেই সংগঠনের তখন অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান, তিনি তখন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য। তিনি বঙ্গবন্ধুর আমলে আমাদের বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘটে গেলেন। ক্লাস করছে না, মিছিল করছে, আন্দোলন করছে। বঙ্গবন্ধু একজন শিক্ষামন্ত্রীকে ডেকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, বাংলাদেশের স্কুল কলেজ সব তালা লাগান কেন? এরা কারা আন্দোলন করে কেন? কিসের জন্য আন্দোলন করে? তখন শিক্ষামন্ত্রী বললেন ওদের দাবি দাবা নিয়ে আন্দোলন করছে, ওরা মর্যাদা চায়, ওরা আর্থিক সমাজে মুক্তির কথা বলে, এরা বিভিন্ন দাবি আছে। সরাসরি শিক্ষামন্ত্রীকে বলেছেন ওদের নেতা কাছে সবাইকে আমার সাথে দেখা করতে বলো। আমাদের শিক্ষক নেতারা সেদিন গিয়েছিলেন। এই অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান, উনি আজকে প্রয়াত হয়েছেন, অধ্যক্ষ কামরুজ্জামান নেতৃত্বে বঙ্গবন্ধুর কাছে গেছে। কি হয়েছে, তোমরা কি চাও? বলছে যে পাকিস্তান আমলে পরীক্ষক বোর্ডের খাতা, ক্লাস 8 বৃত্তি পরীক্ষার খাতা, এই খাতা মূল্যায়ন করতো শুধু পাঞ্জাবিরা। বাঙালিরা কোনোদিনও, কোনো বাঙালি শিক্ষক সেদিন খাতা মূল্যায়ন করার কোনো সুযোগ পেত না। স্কুল বলেন, কলেজ বলেন, কোনো জায়গায় সেই খাতা পরীক্ষার কোনো সুযোগ পেত না। শুধু সরকারি স্কুল এবং বিহারে যারা ছিল তারা একটা শ্রেণী। এই কথা শোনার পরে উনি বলছেন না, সেটা তো হয় না, শিক্ষক যারা আছে তারাই খাতা দেখবে। সরকারি বেসরকারি, আপনারা বৈষম্যের কথা বলেছেন, উনি বলছেন আমি সরকারি বেসরকারি বুঝি না, আমি বুঝি শিক্ষকের খাতা মূল্যায়ন শিক্ষক করবে। আজকে থেকে এই বৃত্তি পরীক্ষা খাতা, ম্যাট্রিক পরীক্ষা খাতা, ইন্টারমিডিয়েট পরীক্ষা খাতা, সমস্ত পরীক্ষার খাতা সকল শিক্ষকরা খাতা মূল্যায়ন করবে। একটা হয়ে গেল না? আর কি আছে তোমাদের কথা? বলা হচ্ছে বঙ্গবন্ধু আমাদের তো টাকা পয়সা নাই, আমাদের তো এই বেতন এই সেই। তোমাদের না, আমি তো তোমাদের টাকা পয়সা দিতে পারবো না। আমি 3 বছর তোমাদের এই জাতির কাছ থেকে সময় নিয়ে আছে, 72, 73, 74, 75 তোমাদের সাথে আমার কথা হবে। সুতরাং আমি তোমাদের কোনো টাকা পয়সা দিতে পারবো না। টাকা পয়সা নাই, তোমরা শিক্ষকরা মুক্তিযুদ্ধে গেছো সেটা আমি জানি। এই এখন তোমাদের কাজ হচ্ছে আমার পাশে থেকে দেশটাকে তৈরি করো, এই ভাঙা দেশটাকে গঠন করো।
ব্রিজ নাই, কালভার্ট নাই, রাস্তা নাই, ঘাট নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই। এগুলো তৈরি করো, স্কুল প্রতিষ্ঠান গড়ে তোলো। অঞ্চলদার কথার সঙ্গে যেহেতু শিক্ষা প্রসঙ্গে একটি কথা এসেছে, আমি একটা বিষয় যুক্ত করতে চাই, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি কিছু বিষয় যুক্ত করতে চাই। সেটি ছিল বঙ্গবন্ধুর আমলে সদ্য স্বাধীন বাংলাদেশের শিক্ষা প্রসার, এই জাতির জনক বঙ্গবন্ধু যে পদক্ষেপগুলো নিয়েছেন সেগুলো ছিল খুব যুগান্তকারী একটি পদক্ষেপ হিসেবে এখনো সবার কাছে খুব পরিচিত। তার মধ্যে ছিল আপনার, তিনি যে পদক্ষেপগুলো নিয়েছেন তার মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো সমূহের জন্য তিনি গণতান্ত্রিক অধ্যাদেশ প্রণয়ন করেছিলেন এবং সেই সময়টাতে উনি 11,000 নতুন প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেছেন বঙ্গবন্ধুর সময়। 54,000 শিক্ষক উনি নিয়োগ দিয়েছেন। এরপরে আরো কি কাজ করেছেন, প্রাথমিক শিক্ষকদের যারা শিক্ষক ছিলেন তাদেরকে সরকারি কর্মচারী হিসেবে উনি মর্যাদা দিয়েছেন। তারপর সেইভাবে করে আবার বহু সংখ্যক স্কুল ও কলেজের জাতীয়করণ এবং শিক্ষা সংস্কারের লক্ষ্যে কুদরতি ক্ষুধা কম শিক্ষা কমিশন উনি গঠন করেছিলেন, যার উপর ভিত্তি করে বাংলাদেশের এখনো কিন্তু শিক্ষা প্রণয়ন এবং পরিকল্পনাগুলো বাস্তবায়ন হচ্ছে। দাদা এবার আপনি বলেন। হ্যাঁ, সেটা আমি আসতাম আর কি। যাও, ধন্যবাদ, আপনি বলেছেন। এখন বিষয়টা হচ্ছে, তখন তিনি বলেছেন 75-এ আমি তোমাদেরকে ভাতা দিতে পারবো। তার আগে তিনি তো সবাইকে তুমি করে বলতে, তোমাদেরকে এই 75-এর আগে কোনো টাকা পয়সা দিতে পারবো না। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, ওই আন্দোলনের ওই বৈঠকের পরেই আমরা তো একটা পেয়ে গেলাম, খাতা মূল্যায়ন করবে বেসরকারি সরকার সবে মিলে। 1 মাস পরে একটি প্রজ্ঞাপন আসলো 75 টাকা। তখনকার দিনের এই 73 যে 75 টাকা মানে অনেক, এখন প্রায় 7,500 বা আরো বেশি মূল্যায়ন। 75 টাকা করে মাসিক ভাতা দেওয়া শুরু করলেন। এর মধ্যে কিন্তু টাকা দেবেন তিনি বলেন নাই, 75 টাকা করে দেওয়া শুরু করলেন। এবং এই 75 টাকা যে দিলেন, ওই 75 টাকার রেস ধরে আমাদের বাংলাদেশের শিক্ষক সমাজ আজকে আমরা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা আমাদেরকে নতুন স্কেলে অন্তর্ভুক্ত করেছেন। ধারাবাহিকতায় শুরুটা করলেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 75 টাকা দিয়ে। সেদিন তিনি যদি সরকারের তহবিল থেকে এই টাকা না দিতেন, তাহলে বাংলাদেশের বেসরকারি শিক্ষক সমাজ সরকারি তহবিল থেকে 1 টাকাও পেতেন না। সাহেব ভাই যেটা বলেছেন যে সরকারি করেছে প্রাথমিক শিক্ষকরা দাবি করলেন যে আমাদেরকে প্রাথমিক শিক্ষাকে সরকারি করতে হবে। তিনি বললেন যে প্রাথমিক শিক্ষাকে সরকারি করতে হবে কি হবে না সেটা আমি ভাবছি। তিনি যেহেতু 1960 দশকের দিকে ডক্টর কুদরতি ক্ষুধা কমিশন নিয়ে যখন আন্দোলন হলো, সেখানে বঙ্গবন্ধু ছিলেন, সেটি ওনার মাথায় ছিল। সেই বঙ্গবন্ধু কুদরতি কমিশনের পরে তিনি করলেন কি, ওই শিক্ষামন্ত্রীকে বললেন যে বাংলাদেশে একটা শিক্ষানীতি দরকার। সেই শিক্ষানীতির কাজ কিন্তু তিনি শিক্ষামন্ত্রীকে বলে দিলেন। এদিকে প্রাইমারি স্কুলের একটি সমাবেশে গিয়ে তিনি বলে দিলেন যে আজকে থেকে তোমরা জাতীয় তোমাদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হলো। এখন শিক্ষামন্ত্রী বলছেন যে আপনি বলে আসছেন, আমি তো কিছু জানি না, আমি বলে আসছি তোমরা কার্যকর করবা, কেমনে করবা কি করে করবা সেসব আমি জানি না। এবং আরো একটি মজার বিষয় হচ্ছে, এই বঙ্গবন্ধুর 75-এর কারণে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কি দুর্গতি হলো, আমি সেই জায়গা একটু বলতে চাই। তিনি সেই ফাইলের মধ্যে বলেছেন যে পর্যায়ক্রমে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, এগুলো সমস্ত কিছু তিনি জাতীয়করণ করবেন। তিনি একটি কথা সে সময় ভেবেছেন যে আমার মিল কারখানা, আমার রাষ্ট্রায়ত্ত দরকার নাই, আমার রাষ্ট্রায়ত্ত করতে হবে শিক্ষা। কারণ তিনি বুঝতে পেরেছেন এই শিক্ষা যদি সঠিকভাবে দেওয়া না হয় তাহলে এই জাতির কোনোদিন উন্নতি হবে না। সুতরাং এই মহান নেতার কারণে আমরা আজকে এই শিক্ষা ব্যবস্থার এই ভঙ্গুর অবস্থা, শিক্ষা ব্যবস্থা নিয়ে তালবাহানা বিভিন্ন সরকার যা করেছে, আমি একজন শিক্ষক হিসেবে দায় নিয়ে বলতে চাই, একটি মহল চায় না এখনো পর্যন্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটি অন্যরকম একটা স্থানে দাঁড়াক। আমাদের বাংলাদেশের শিক্ষার্থী শিক্ষক অনেক বেশি মেধাবী। তার উদাহরণ বলতে পারি আমি, বাংলাদেশ থেকে যারা ছাত্ররা লেখাপড়া করতে বিদেশে গেছে, আপনারা দেখবেন পত্রপত্রিকা আপনারা যারা যুক্ত আপনারা সকলেই জানেন, অনেক বেশি মেধার পরিচয় দিচ্ছে, অনেক বেশি সফলতা তারা এই দেশের জন্য বয়ে নিয়ে আসছে। আজকে যে খুব কিছুদিন আগে সাম্প্রতিক কালে যে আমেরিকার একটা ছেলে যে মেরে ফেললো তার আমেরিকাতে, এই ছেলেটি কেন মারা গেল? তার মেধার বহিঃপ্রকাশের কারণে সে মারা গেল। তাহলে দেখুন, এই মেধাবী শিক্ষার্থী, এই মেধাবী শিক্ষক সমাজ, এই মেধাবী বাঙালিকে দাবিয়ে রাখবার জন্য সেই ওই আপনার দেশ স্বাধীন হওয়ার আগ থেকে যে গোষ্ঠীটি আছে, এই গোষ্ঠীটি কিন্তু এখনো থেমে নাই।
সেটা আমাদের ভিতরে ঢুকে সমস্ত কিছু তছনছ করে দেওয়ার চেষ্টা করছে। আমি যদি হালনাগাদের কথা বলি, আজকে করোনা চলাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এই অনুষ্ঠান থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি যদি করোনা নিয়ে যদি নিজে হ্যান্ডলিং না করতেন, তাহলে আজকে করোনা নিয়ে যে রাজনীতি, এই করোনার কালীন সময়ে যেই দুর্নীতি, এগুলো কি করে সম্ভব, কি করে করা হয়? যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি এখানে যদি হাত না দিতেন, আজকে সরকার হয়ে যেত। আজকে আমাদের দেশের যে করোনা মুক্ত যতটুকু আছে, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর সৎ চিন্তা, সৎ প্রচেষ্টা, নিরলস পরিশ্রমের কারণে, নিরলস চিন্তা ভাবনার কারণে আজকে আমরা এতটুকু আছি। সুতরাং আমি কথা বাড়াবো না, অনেকক্ষণ হয়ে গেছে। আসলে কথা বলতে রাখলে অনেক কিছু বলতে হবে। বঙ্গবন্ধুকে আমরা দেখেছি, শিশুদের জন্য তার কি দরদ দেখেছি। আমি বারবার একটা কথা বলি, আমি একবার ভারতে গিয়েছিলাম, ভারতের মধ্যে একবার না, ভারতে গিয়েছিলাম কি বলে ব্যাঙ্গালোরে গিয়েছিলাম। আসার পথে আমি ট্রেনে ছিলাম, তো ট্রেনে আমি আসার সময় ওই বাংলাদেশের ইয়ে নিয়ে গেছিলাম, পেস্ট নিয়ে গেছিলাম, পেস্ট ক্লোজ আপ নাকি একটা নিয়ে গেছিলাম। তো আমি সকালবেলা নেমে আমি ওই পেস্টটা দিয়ে দাঁত ব্রাশ করছিলাম। ট্রেনগুলোর মধ্যে সবকিছু থাকে, ট্রেনে ব্রাশ করলাম। ব্রাশ করে আসার পরে পেস্ট আমি সিটের উপর রেখেছিলাম, তো পাশে যে ভারতীয় নাগরিক বসে, তিনি রেলের কর্মকর্তা, তিনি হঠাৎ করে পেস্টটা হাতে নিলেন। পেস্টটা হাতে নিয়ে বললেন যে, দাদা আপনার বাড়ি কোথায়? আমি বললাম যে ভাই আমি বাংলাদেশ থেকে এসেছি। তো বাংলাদেশ থেকে তার ওনার সাথে ছেলে ছিল, ছেলেকে বলছে দেখ ছেলেটা ঘুমাচ্ছে, ওঠ দেখ ইনি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে এসছে, বঙ্গবন্ধুর দেশের সন্তান, দেখ ওনাকে একবার দেখ, ওনাকে দেখলো তো পূর্ণ হবে। ছেলেকে ডেকে আমাকে দেখাচ্ছে। ভাবুন তাহলে আমাদের বাংলাদেশের স্থান বঙ্গবন্ধুর কারণে কোন জায়গায় আছে। তখন সে ভদ্রলোক আমার কাছে একটু পেস্ট চেয়ে নিলেন। ওনার ব্রিফকেসের মধ্যে অনেক পেস্ট আছে, ভাই আপনাদের একটু পেস্ট কি আমি পেতে পারি? আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এর পর থেকে হাওড়া পৌঁছা পর্যন্ত আমাকে একটা টাকা দিয়েও আর চা নাস্তা করতে হয় না। উনি সব বলছে, দাদা আমি আপনার একটু সেবা করতে চাই। একেবারে আসা পর্যন্ত আমার আর কোনো টাকা পয়সা খরচ, উনি চা খাইয়েছেন, লুচি তরকারি যা পেয়েছে খাইয়েছেন। এই যে বঙ্গবন্ধুর কারণে বাঙালিরা ভালোবাসা পাওয়া, বাঙালিরা সমাদৃত হওয়া, এটা তো বাঙালির কারণ হয়েছে। আপনার মহাদেব সাহেব কবিতা পড়েছেন যে ওই লন্ডনে কোথায় গিয়েছেন, কবিতা লিখেছেন। তিনি জিজ্ঞেস করেছেন যে তুমি কোন দেশ থেকে এসছো, তোমার কি পরিচয়? বলছে যে আমি পকেট থেকে 10 টাকা নোট বের করে দিলাম, এই হচ্ছে আমার পরিচয়। এই যে এই বিষয়গুলো, এগুলো আমাদেরকে কোন স্থানে নিয়ে গেছে, তা হয়েছে বঙ্গবন্ধুর কারণে। সুতরাং আজকে আমরা তাকে হারিয়েছি। আজকে সাইদ চৌধুরী বলেছেন 19 বার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হামলা হয়েছে। সে 1988 সালের 24শে জানুয়ারি চট্টগ্রামের একটি বিশাল কলঙ্ক থেকে আমরা মুক্ত হয়েছি। সেদিন যদি আমাদের নেত্রী যদি এখানে যেভাবে আক্রমণ করা হয়েছিল, অল্পের জন্য তিনি বেঁচে গেছেন। যা হোক, উপরওয়ালা রাখে আল্লাহ মারেকে, ওটার কারণে তিনি বেঁচে গিয়েছিলেন। সেদিনও তার পরের দিন আমরা চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মীরা গিয়ে প্রতিবাদ করেছি। সুতরাং আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমি সে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির প্রতি গভীর শ্রদ্ধা, তার সাথে যারা সেই দিন শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা, এবং আজকের দিনে সে আইবি চৌধুরী মারা গেছে, আইবি চৌধুরী সহ যারা মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, যেহেতু একটি কবিতা পড়তে বলেছে, অনেক সময় হয়েছে, 1 ঘন্টা 13 মিনিট হয়ে গেছে। আমার কবিতাটা হয়তো 3 মিনিট 3.5 মিনিট যাবে। আমি একটি কবিতা পড়ে আমার কথা শেষ করব। আসলে কথা বলতে লাগলে কবিতা অঞ্চলদা, আপনি কি কবিতা উপস্থাপন করার আগে কি একটু রেস্ট করবেন? করে ফেলে যেটা বলেন, আমার মডারেটর প্রণব চৌধুরী যেটা বলেন। না অসুবিধা নাই। আমরা তাহলে এরই মাঝে আমরা আমাদের আজকের সম্মানিত অতিথি সাহিত্যিক প্রফেসর ডক্টর নাসরিন আক্তারের একটি কবিতা আমরা শুনবো। কবিতা শুনবো বনকুসুম বড়ুয়ার কণ্ঠে। আবৃত্তি করবেন বনকুসুম বড়ুয়া। এটা আসলে আমার অনেক বড় সৌভাগ্য। নাসরিন ম্যাডামের খুব সুন্দর একটা কবিতা লিখেছেন শুরু করে, সেটাও বঙ্গবন্ধু নিয়ে, যদিও কবিতা একটু বড়, আমি একটু করে নিচ্ছি, এর মধ্যে অঞ্চলটা কবিতা শুনবো। না ঠিক আছে, অসুবিধা নেই। কে বলেছে তুমি নেই, জেগে আছো তুমি প্রতি প্রাণে প্রাণে, প্রতিটি দিন প্রতিটি ক্ষণে। এ বাংলার ফুলের হাসি আর পাখা, তুমি হেসে ওঠো এই প্রভাত সূর্যের আলো। দুপুরের দীপ্ত তেজে তুমি সাহস জোগাও ওই অঙ্গুলি ফেলো। তোমার ভালোবাসা আজ খুঁজে পায় প্রতি বাঙালি গোধূলি রঙিন মায়ালয়।
পূর্ণিমার চাঁদের আলোয় চরাচর ভেসে যায়, যেখানে নীরব মায়ায় তাকিয়ে রয়। তুমি বাংলার পানে, হ্যাঁ, এসে স্বদেশ, যার স্বপ্ন জাগিয়েছ তুমি 7 কোটি জনতার। তোমায় কি ভোলা যায় পিতা, জোছনা অপগাহনে? তুমি এদেশের রাঙা সকাল, আলোকিত দুপুর, সন্ধ্যার গৃহ প্রদীপখানে। তুমি নেই তা ভাবনার অতীত, ঘোর আধার রাতের দুঃস্বপ্ন জানা। বরং এ বাংলা আছে মানে তুমিও আছো, আছে সরল হাসি শিল্প পুরুষ, শোষকের বুক ফিরে শোষিতের অধিকার ছিনিয়ে আনা রাক্ষস। বিনা বাক্য পেয়ে অসম সমরে নেমেছিল এ জাতি তোমার তর্জনীয় দেশে। ছিনিয়ে নিয়েছে সোনার বাংলা লাল সবুজ পতাকা, ফিরেছে বীরের বেশে। কি মন্ত্র চপেছিল রেসকোর্স ময়দানে, কি জাদু ছিল তাতে কে বা জানে। সেদিনেই ঘুরে দাঁড়িয়েছে বাঙালি, জয়ের নেশা জেগেছে ক্ষুব্ধ প্রাণে। তর্জনী উঁচিয়ে বলেছিলে, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। মুক্তি সনদ লেখা হয়েছে সেদিন। মুক্তি পাগল বাঙালির প্রাণে ফিরেছে ঘরে হাতে নিয়ে মুক্তির পয়গাম। আজও তুমি ভাঙা প্রাণে সাহস যোগাও কাল বৈশাখীর গর্জনে। আজও তুমি ভালোবাসার অস্ত্র ছড়াও আশার শ্রাবণে বর্ষণে। আজও তুমি ভেসে বেড়াও নীল আকাশ শরৎ মেঘের ফেলায়। আজও তুমি হেসে প্রকাশ ফুলের ওই শ্বেত সূর্য মেলা। আজও তুমি কৃষকের মধুর হাসি, সোনা ছাড়া ফসলের মাঠে, অঘ্রাণে নবান্ন উৎসবে কিষানীর অহংকার। মিষ্টি পিঠে ফুলের ভালোবাসার ঘ্রাণে, সোনা ছাড়া ফসলের মাঠে, অঘ্রাণে নবান্নে কিশোরের অহংকার। খেজুর রসের সুবাসে মেঘনাথ বাঙালির প্রাণের বীর। আজও তুমি শিমুল পলাশ বসন্তে রাঙিয়ে যাও প্রাণ উচ্ছল, প্রাণে কমে জাগরণ কোকিলের কুত্তা। এ বাংলার বুকে সদা জাগ্রত একটি নদী, কুলকুল চির বহমান। সে তুমিই জাতির পিতা, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুই বিশ্ববন্ধু, কজন বল হতে পারে তোমার মতো হিমালয়ে ফিরে আসবে না বারেবার। আজও তুমি দেশপ্রেম, জেলের জীবন, শোষিতের ভালোবাসা, শতাব্দীর সেরা বাঙালি। বলবটা হৃদয়ে লিখেছে না, তোমায় কি ভুলিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসলে বঙ্গবন্ধু নিয়ে নাসরিন ম্যাডামের কবিতাটা অসাধারণ কবিতা, আমার খুব ভালো লেগেছে। অসাধারণ অসাধারণ একটি কবিতা। আমরা খুব এখানে দারুণ একটা একটি বিষয় আমি কবিতার প্রণব দা, আবৃত্তি আমি শুনলাম, একটু খুব ভালো। হ্যাঁ, একটি বিষয় বলি। হিমালয়ের হুম। কথা বলেছেন, আপার কবিতার মধ্যে হিমালয়ের কথা এসেছে। এখানে একটি বিষয় আমি একটু আবার উল্লেখ করি, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর বিষয়ে যখন কথা আসে, নির্যাতনের এই যে বিষয়গুলো, নির্যাতিতের পক্ষে এবং মানবাধিকারের প্রশ্নে বঙ্গবন্ধু অনন্য সাধারণ এক নেতৃত্ব, প্রচেষ্টা এবং সাহসিকতা দেখে 1973 সালের সে কিউবার যিনি মহান নেতা ছিলেন ফিদেল কাস্ত্রো। ফিদেল কাস্ট্রো, সে বিখ্যাত উক্তিটি দিয়েছিলেন, আমি হিমালয় দেখিনি কিন্তু আমি বঙ্গবন্ধুকে দেখেছি, তাই হিমালয় দেখার স্বাদ আর আমার নেই। এই যে একটা বিশাল একটা উক্তি, বঙ্গবন্ধুকে সে সচক্ষে দেখেছে আর হিমালয় দেখবে না। তা এই যে বিশাল একটা প্রাপ্তি, আমরা এই বাঙালি জাতির সত্তার জন্য আমরা কি সেই সত্তাগুলিকে উপলব্ধি করতে পারি না? এই উক্তিগুলিকে আমরা বিশ্লেষণ করতে পারি না? আমরা আমাদের 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 স্বকীয়তা বৈশিষ্ট্যতার মধ্য দিয়ে, আমার বঙ্গবন্ধু তো সবসময় দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, কিন্তু এখনো আমাদের এই দেশটি দুর্নীতি মুক্ত হতে পারেনি। আমরা এই প্রজন্মে যারা এখন যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য না জননেত্রী শেখ হাসিনা, উনিও খুব চেষ্টা করছেন দুর্নীতি থেকে এই দেশটাকে, দুর্নীতির রাহগ্রাস থেকে মুক্ত করার জন্য, কিন্তু এখনো সে আমাদের দেশের স্বপ্ন দুর্নীতি মুক্ত হতে পারেনি। আমরা প্রত্যাশা করব আগামী প্রজন্মের কাছে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ, বঙ্গবন্ধু যে স্বপ্নটি দেখিয়েছেন সেই স্বপ্নের আদর্শের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব, সেটা আমাদের কাছে সবার কাছে আমাদের প্রত্যাশা রয়েছে। সাইদ ভাই, আপনি ফিদেল কাস্ত্রোর কথা বলেছেন। ফিদেল কাস্ত্রো এবং শেখ মুজিব একটা আন্তর্জাতিক সম্মেলনে বসছেন পাশাপাশি। ফিদেল কাস্ত্রো বঙ্গবন্ধুর পাইপে তামাক পুড়ে দিচ্ছেন, এই ছবি তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এসেছে। ফিদেল কাস্ত্রোকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন যে আপনি এই কাজটি কেন করলেন। তখন ফিদেল কাস্ত্রো বলছে যে আমি 18 মিনিটের একটি ভিডিও ক্লিপস দেখেছি, আমি দেখেছি একটি মানুষের হাতের আঙুলের ইশারায় কিভাবে
লক্ষ লক্ষ মানুষ স্বপ্ন দেখতে পারে, কিভাবে কোটি মানুষ স্বপ্ন দেখে। আমি তখন একটি পাইপ দেখেছি, সেদিনেই সেই ভিডিও ক্লিপস দেখেই আমার মনে একটি বাসনা জন্ম নিয়েছে যে আমার যদি কখনো সুযোগ হয় তাহলে সেই পাইপে আমি তামাক পুরে দেব। এবং ফিদেল কাস্ট্রো বঙ্গবন্ধুকে রসিকতা করে একটি কথা বলেছিলেন যে মুজিব, সাম্রাজ্যবাদের বন্দুকের নল এখন আমার দিক থেকে সরে গেছে। যদিও বা তিনি রসিকতা করে বলেছেন, কিন্তু কথাটি সত্য হয়েছে, কথাটি মানে সত্য প্রমাণিত হলো। ফিদেল কাস্ত্রোকে বহুবার মারার চেষ্টা করা হয়েছে, উনি বেঁচে গিয়েছিলেন, কিন্তু আমার বঙ্গবন্ধু কিন্তু ঠিকই হন্তারকের হাতে প্রাণ দিতে হয়েছে বঙ্গবন্ধুকে। সুধী দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে যে আলোচনাটি করেছি আমি নিজেও মানে খুব মনোযোগ সহকারে শুনছিলাম। আমাদের তিনজন যে আলোচক, সম্মানিত আলোচক আছেন আমাদের মধ্যে, আমরা বঙ্গবন্ধুর ৭১-এর আগের বঙ্গবন্ধুকে নিয়ে যেমন কথা হয়েছে, তেমনি ৭১-এর পরবর্তী বঙ্গবন্ধুকে নিয়ে কথা হয়েছে। বঙ্গবন্ধুর শিক্ষা ব্যবস্থা, বঙ্গবন্ধুর চিকিৎসা ব্যবস্থা, অর্থনৈতিক চিন্তা ভাবনা, মানবিক চিন্তা ভাবনা, সকল বিষয়গুলো মোটামুটি আমাদের আজকের আলোচনায় উঠে এসেছে বলে আমার বিশ্বাস। আমরা এবারে অনুষ্ঠানের শেষ বিষয়, সেটা হচ্ছে আবৃত্তি। অঞ্চলদার কণ্ঠে আবৃত্তি শুনবো। তার আগে আমরা আবারও আমাদের আজকের অতিথি বিশিষ্ট বিতার্কিক এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের প্রধান উপদেষ্টা, দৃষ্টি চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি সাইফ চৌধুরী, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম জোনের সাধারণ সম্পাদক এবং সম্মিলিত আবৃত্তি জোটের সম্মানিত সভাপতি আবৃত্তি শিল্পী অঞ্চল চৌধুরীর প্রতি এবং অশেষ কৃতজ্ঞতা জানাই বিশিষ্ট সাহিত্যিক প্রফেসর ডাক্তার নাসরিন আক্তারের প্রতি, যিনি সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজের গাইনি ও অবস বিভাগীয় প্রধান। আমরা আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানেই বিদায় নেব। আমার কথার পরে আমরা আবৃত্তি শুনবো। আবৃত্তি করবেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী অঞ্চল চৌধুরী। ধন্যবাদ স্বপ্নতরীকে, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে যুক্ত করবার জন্য। এবং এতক্ষণ যারা ছিলেন, সাইফ চৌধুরী এবং আমাদের আপা ছিলেন, বড়ুয়া প্রণবের সুন্দর উপস্থাপনা মুগ্ধ করেছে। ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও গভীর শ্রদ্ধা জানিয়ে জাতির পিতার প্রতি আসলাম সানির আসুন পিতা একটি কবিতা উপস্থাপন করছি। এই তো আমরা এখানে বসে আছি পিতা, আপনার সুদিন আর দুর্দিনের সাথীরা, আপনার সেই প্রাণ প্রিয় হাটের মাঠের মানুষেরা, সেই কারখানার শ্রমিক, ভার্সিটির তুখর রাজনীতি সচেতন ছেলেরা, যারা সব সময় আপনার আদেশের অপেক্ষায় বসে থাকতো খোলা আকাশের নিচে সবুজ দুর্বা ঘাসে, যারা আপনার অমানবিক হত্যাকাণ্ডের দুঃসংবাদে স্তব্ধ হয়ে গিয়েছিল, পাথর হয়ে গিয়েছিল এক সমুদ্র শোকে। আসুন পিতা, একটু বাইরে এসে দেখুন, আমরা পথ চেয়ে বসে আছি আপনার অপেক্ষায়। আপনিও কি এখনো সেই ধানমন্ডির 32 নম্বরের বাড়িতেই থাকেন? হে বাংলার চির সম্রাট পিতা, এখনই কি আপনি বেতের তৈরি সেই ইজি চেয়ারটায় বসে বসে ভাবেন পদ্মা, মেঘনা, যমুনার কুলে কুলে লক্ষ কোটি ভুকা নাঙা মানুষের কথা, টেকনাফ থেকে তেতুলিয়ার এই বিশাল বাংলার কথা, বাংলার মানুষের স্বাধীনতা মানে রাজনৈতিক মুক্তির কথা? এখনো কি বলেন সেই সোহরাওয়ার্দীর উদ্যান থেকে তেজদীপ্ত কণ্ঠে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম? কিংবা ভাবেন 7 কোটি মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা আর বাসস্থানের কথা, মানে অর্থনৈতিক মুক্তির কথা, দ্বিতীয় বিপ্লবের কথা? 7.5 কোটি বাঙালির হে শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু মুজিব, হে আদর্শ শিক্ষক, মহান পিতা,
আপনি কি এই তৃতীয় বিশ্বের উন্নয়নকামী বাংলাদেশের বাঙালি জাতির প্রতিনিধি হয়ে জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে সাহসী কণ্ঠে এখনো বলেন বিশ্ব আছে দুই ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে? কিংবা মাউথপিসের সামনে দাঁড়িয়ে সাধারণ সভা কাঁপিয়ে সিংহের মতো গর্জন তুলে এখনো বলেন কি আমার অবস্থা যদি চিনি নালেন্দার মতো হয় তবু আমি সাম্রাজ্যবাদের নিকট মাথা নত করব না? বলুন পিতা, বলুন, আপনি এখনো কি এইসব কথা বলেন? আপনি কি এখন এইসব কথা বলেন? এখনো কি এই মাটি আর মানুষের কথা ভাবেন? আমরা এখানে বসে আছি আপনার অপেক্ষায়, এখনো জেগে আছি, দু চোখে ঘুম নেই পিতা, ভেতরে যেন আগ্নেয়গিরির আগুন দাউ দাউ করে জ্বলছে। আপনার সে স্পষ্ট আদেশের অপেক্ষাতে আমরা বসে আছি। আবার এই জনসমুদ্রে আপনি বলবেন তোমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবেলা করতে হবে, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আসুন পিতা, আসুন পিতা, বলুন। এই তো আমরা বসে আছি এইখানে, এই রবি ঠাকুরের সোনার বাংলায়, বিদ্রোহী নজরুলের বাংলাদেশে বসে আছি পিতা। এই বুকে শোকাহত শক্তি আর চোখে আগুন নিয়ে এই সবুজ দুর্বাদলে আপনি আসুন পিতা, আমরা অপেক্ষায় আছি। আপনি আরেকবার আসুন এই বাংলায়, বাংলার মানুষের ভালোবাসার আলিঙ্গনে। হে পিতা, আপনি আরেকবার আসুন। হে পিতা, আপনি আরেকবার আসুন। ধন্যবাদ। ধন্যবাদ অঞ্চলদা। আবারও সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি স্বপ্নতরীর পক্ষ থেকে। আমরা স্বপ্নতরী, স্বপ্ন নিয়েই এগিয়ে যাই। আমরা যে স্বপ্নগুলো দেখছি, শুধু আমরা না, একটি মানবিক, বিজ্ঞান মনস্ক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যাঁরা যাঁরা স্বপ্ন দেখেন, যে যেখানে থেকে যেখানে অবস্থান করে স্বপ্ন দেখেন, আমরা তো আসলে বঙ্গবন্ধুর শেষ স্বপ্নটাকেই বহন করে চলেছি। সুধী দর্শক, আপনাদেরও আবারও কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে থাকার জন্য। ভবিষ্যতেও আমরা আপনাদেরকে পাশে পাবো সেই প্রত্যাশা রাখি। আমরা আবারও ধন্যবাদ জানাই আমাদের আজকের সম্মানিত অতিথিদের প্রতি। ধন্যবাদ। আমিও সবাইকে একটু বলি, সবার কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমরা বলি, আমরা স্বপ্ন দেখা শুরু করেছি সেই বঙ্গবন্ধু থেকে, বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ থেকে। আমরা হয়তো বা এখন যারা আছি আমরা তখন হয়তো ভাষণটা শুনিনি, পরবর্তীতে এসে যখন শুনেছি একটা দেশকে নিয়ে স্বপ্ন দেখা, সেই স্বপ্ন দেখাটা শুধু আমাদের বাঙালিদের, আমাদের সেই স্বপ্ন দেখা থেকেই আজকে আমি বলবো আমিও স্বপ্ন দেখা শুরু করেছি। আমি যখন বুদ্ধিটা হয়েছে আমার, যখন আমি বুঝতে শিখেছি, আমিও স্বপ্ন দেখা শুরু করেছি। সেই স্বপ্ন থেকেই আমাদের স্বপ্ন তৈরি। এবং স্বপ্ন তৈরি আজকে যারা এখানে অতিথি হয়ে এসেছেন, সাইফ চৌধুরী ভাই, ভাইয়া নাসরিন আক্তার ম্যাডাম, অঞ্চলদা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য, আপনাদের অভিজ্ঞতাগুলো আমাদেরকে বলার জন্য। এবং এই আজকে যারা সদস্যরা আছেন, স্বপ্নতরী মেম্বার যারা আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমি বনটুসু সবাইকে অনুরোধ করবো, আমার স্বপ্নতরী সদস্যদেরকে অনুরোধ করবো, আজকে থেকে আমি মনে প্রাণে আমি আমার বাঙালিকে সবসময় ধারণ করে এসেছি ছোটবেলা থেকে, সেইভাবে ধারণ করে যাব। আমরা মানবিক ভাবে আমাদের সমাজকে তৈরি করব, এভাবেই আমরা এগিয়ে যাব। আর নতুন নতুন স্বপ্ন দেখবো এবং স্বপ্ন দেখা শেষ করবো না যতদিন বেঁচে থাকবে, বাঙালি সত্তাকে ধারণ করবো। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে। ধন্যবাদ সকলকে, সকলকে ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।